সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশ কিংবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, মাথার উপর থাকা বিশাল আসমানটাকে পাহাড়ের উপর দাঁড়িয়ে যতটা কাছে মনে হয়, সত্যি কিন্তু আসমানটা ততটা কাছে নয়। ঠিক তেমনি আমাদের এই বাস্তব দুনিয়াতে কিছু মানুষকে আপনি চোখের দেখায় মানুষ মনে করলেও সত্যিকার অর্থে সে কিন্তু মানুষ নয়। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে মানুষরূপী এক পশুর জীবনের গল্প প্রচার করতে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে প্রচার করব নাজমিন জাহান পরীর বাস্তব জীবনের ভয়ঙ্কর গল্প। উনি আমাকে যেমন করে লিখেছে, আমি ঠিক গল্পটা আমার মতো করে একটু সাজিয়ে আপনাদেরকে শোনাবো। আশা করি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই শুনবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম নাজমিন জাহান পরী, আমার বাড়ি বরিশাল। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আমার একটা ছোট বোন। আমাদের পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার আব্বা ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বাবা প্রতি 2-3 মাস পর পর বাড়িতে আসে। আমাদের তেমন কোনো প্রবলেম হয় না, কারণ আমাদের বাড়ির পাশেই হচ্ছে আমার একটা চাচার বাড়ি আছে। আমার চাচা আমাদের এলাকাতে একজন মুদি দোকানদার। আমার একটা চাচাতো ভাই আছে, যার নাম হচ্ছে পলাশ ভাই আমাদের প্রচুর পরিমাণ হেল্প করে। আমাদের বাজার সাজার যত কিছু লাগুক না কেন, পলাশ ভাই সবসময় আমাদের ঘরের একটা ছেলের মতো আমাদের পরিবারের সাথে মিশে থাকে। আমার মাও পলাশ ভাইকে অনেক ভালোবাসে। আমি নাকি ছোটোবেলায় প্রচণ্ড সুন্দর ছিলাম। আমার মা বলতো আমি নাকি ছোটোবেলায় অনেক বেশি সুন্দর ছিলাম, যার জন্য আমার দাদি আমার নাম পরী রেখেছিল। উনি খুব আদর করে আমার নাম পরী রেখেছিল। তো যদিও আমার দাদা দাদি দুজনে মারা গেছে, আমি আমার দাদিকে অনেক বেশি মিস করি। আমার মা বলে আমার দাদি নাকি আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। যেখানে যাইতো আমাকে কোলে করে নিয়ে যাইতো। দাদির সারা পৃথিবী একদিকে ছিল, আমি একদিকে ছিলাম। অ্যান্ড আমার দাদি যেদিন মারা যায়, সেদিনও নাকি আমি দাদির রুমেই শুয়েছিলাম। দাদি আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকে শুরু করি। আমি আমাদের এলাকার কোনো একটা হাই স্কুলে পড়াশোনা করতাম। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন থেকে আমার কিছু বেসিক প্রবলেম দেখা দেয়। প্রবলেম বলতে আমাদের এলাকার অনেকগুলো ছেলে আমাকে বিরক্ত করে। আমি ঠিকমতো স্কুলে যেতে পারি না। স্কুল থেকে আসার সময়, যাওয়ার সময় আমাকে প্রচুর পরিমাণ বিরক্ত করে। আমি আমার মায়ের কাছে বিচার দিই, কিন্তু মা আসলে, বাবা তো বাড়িতে থাকে না, তো বাবা না থাকা অবস্থায় মা আসলে কোনো কিছুই করতে পারে না। মা কাকাকে বলে, আর কাকাও তেমন কোনো স্টেপ নিতে পারে না, কারণ কাকার নিজের দোকান আছে। উনি ওনার দোকান, ব্যবসা বাণিজ্য, উনি ওনার ছেলে মেয়ে নিয়ে অনেক বেশি ব্যস্ত। তো এভাবে আমার দিনগুলো কাটতে থাকে। বাট একটা সময় আমি আর স্কুলে যাই না। আমি যখন স্কুলে যাই না, তখন আমার পলাশ ভাই তখন কলেজে পড়ে। উনি তখন আমাকে বলতেছিল, কী ব্যাপার পরি, তুই স্কুলে যাস না কেন? আমি বললাম যে আমি স্কুলে কীভাবে যাব, আমার এই প্রবলেম হইতেছে। তো এরপর থেকে কী করে, আমার চাচাতো ভাই পলাশ ভাই আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যায়। উনি আমাকে স্কুলে দিয়ে আসে এবং আমার ছুটির সময় উনি আমাকে স্কুল থেকে নিয়ে আসে। এভাবে যাতায়াত করতে করতে উনি যখন আর আমাকে স্কুলে নেয় না, উনি যেদিন আমাকে নিয়ে যায় সেদিন কোনো প্রবলেম হয় না। আর উনি আমাকে যেদিন নিয়ে যায় না, বাট সেদিন আমার প্রবলেম হয়। মানে রাস্তার মধ্যে ছেলেরা একরকম আমার হাত ধরে টানাটানি করে। এভাবে আমি খুবই কষ্ট করে ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠি। বাট 9-এ ওঠার পর আমি সিদ্ধান্ত নিই যে আমি আর পড়াশোনা করব না। আমি সিদ্ধান্ত করতেছি যে না, আমি আর পড়াশোনা করব না, কারণ পড়াশোনা করতে গেলে কখন আমাকে কি উঠে নেওয়া যায় তার কোনো ঠিক নাই। কারণ অনেক ছেলেরাই আমাকে রাস্তার মধ্যে হুমকি দেয় যে আমাকে উঠে নিয়ে যাবে। এই কথাগুলো আমি যখন আমার পলাশ ভাইকে বলি, তখন পলাশ ভাই আমাকে একটা অফার করে। উনি আমাকে বলে যে আমি তোকে একটা কথা বলি, আমার কথাটা তুই খারাপভাবে নিস না, কথাটা একটু চিন্তা কর। কথাটা যদি তুই একবার তোর মাথায় ঢুকাইতে পারিস, তাহলে দেখবি যে তুই স্কুলে ঠিকমতো যেতে পারবি, তোর আর কোনো প্রবলেম হবে না। আমি তখন অনেকে বলি যে কী কথা, কী কথা আপনি বলবেন যেটা বললে আর আমার কোনো প্রবলেম হবে না। তখন উনি আমাকে বলতেছে যে তুই যখন তুই সবার কাছে বলবি যে আমি তোর বয়ফ্রেন্ড। আমি তখন বলি যে এটা কেমন কথা, আপনি তো আমার ভাইয়া, আপনি কীভাবে আমার বয়ফ্রেন্ড হন? উনি আমাকে বলে, তুই যখন মানুষের কাছে বলবি যে আমি তোর বয়ফ্রেন্ড, তাহলে এলাকার কোনো ছেলে আর তোকে বিরক্ত করবে না, তখন তুই খুব ভালোভাবে পড়াশোনা করতে পারবি। আমি তখন বলতেছি যে আমি যে বলবো যে আপনি আমার বয়ফ্রেন্ড, এটা কি কেউ বিশ্বাস করবে? উনি আমাকে বলে, কেন বিশ্বাস করবে না? আমি প্রতিদিন তোর সাথে
একসাথে স্কুলে যাই এবং একসাথে তোর সাথে স্কুল থেকে আসি, তাহলে মানুষের কাছে যদি তুই এটা বলি দেস, তাহলে দেখবি যে আর মানুষ তোকে বিরক্ত করবে না। আমি বলি আমি না আপনার কথাটা খুব ক্লিয়ার বুঝি না। উনি আমাকে বলে যে ধর একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, যদি বিয়ে হয়ে যায় তাহলে কি মানুষ আর তাকে বিরক্ত করে? মানুষ তাকে আর বিয়ের প্রস্তাব দেয় কিংবা তার সাথে প্রেম করার চেষ্টা করে? আমি বলি না, সেটা তো করে না। তখন উনি আমাকে বলে ব্যাপারটা ঠিক এরকম, যখন তুই সবার কাছে বলবি যে আমি তোর বয়ফ্রেন্ড, আমি তোর সাথে প্রেম করি, তাহলে আর কোনো ছেলে তোকে বিরক্ত করবে না, কারণ সব ছেলে তো তোকে বিরক্ত করে তোর সাথে প্রেম করার জন্য, আর তো কিছু না। আমি বললাম হ্যাঁ এটা ঠিক আছে। তো এরপর থেকে আমি যখন স্কুলে যাই, আমি আমার সমস্ত বান্ধবীদেরকে আমি এই ব্যাপারটা বলি যে আমি পলাশের সাথে রিলেশন করি, ও আমার বয়ফ্রেন্ড, এটা সবার কাছে বলি। বাট আমার স্কুলের বান্ধবীরা ব্যাপারটা খুব ভালোভাবে বিশ্বাস করে না। এবং একদিন যখন আমি স্কুল থেকে আসি, তখন আমাদের এলাকার কিছু ছেলে আমাকে, কিছু ছেলে বলতে ওখানে 2টা ছেলে থাকে, অ্যান্ড একটা ছেলে আমাকে প্রেমের প্রস্তাব করে। তখন আমি বলি যে ভাই আমি রিলেশন করি আমার চাচাতো ভাই পলাশের সাথে। আর আমার পলাশ ভাইয়া আমাদের এলাকাতে অনেক পরিচিত একটা মানুষ, কারণ পলাশ ভাইয়া ফুটবল খেলে, উনি বিভিন্ন জায়গায় টিমের মধ্যে ফুটবল খেলে, যার জন্য আমাদের এলাকার প্রায় সব মানুষগুলো ওনাকে খুব ভালো করে চিনে। এভাবে আমার দিনগুলো আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছে। একটা সময় পলাশ ভাই তখন কলেজ শেষ করে উনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। উনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় অ্যান্ড তখন আর উনি আমাকে ওভাবে নিতে পারে না, এভাবে আর আমাকে নিতে পারে না, আমাকে আনতে পারে না। তো যার জন্য আমার আম্মা সিদ্ধান্ত করলো যে আমাকে আর এখানে রাখবে না। আর তখন আম্মা কী করে, আম্মা চিন্তা করতেছে যে আমাকে আমার নানু বাড়িতে পাঠিয়ে দিবে। কিন্তু আমার নানু বাড়িতে পাঠিয়ে দিলে তো আমার 1 বছর ড্রপ হয়ে যাবে, আমি 1 বছর তো ড্রপ দিয়ে ফেলবো। এটা আমি পলাশ ভাইকে বলি যে এই ঘটনা। তখন উনি কী করে যে উনি বলে যে ঠিক আছে, আজকের পর থেকে আমি আমার বাড়ি থেকে আমি বিশ্ববিদ্যালয়ে যাব, বাড়িতেই থাকবো। উনি আমার জন্য খুবই কষ্ট করে, অ্যান্ড খুব কষ্ট করে উনি বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। এটা আমার কাছে খুব খারাপ লাগে, কিন্তু তারপরেও কী করব, এছাড়া তো আমার দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। এভাবে বেশ কিছুদিন দেওয়ার পরে একদিন আমাদের পুকুরে মাছ ধরতেছে। তো পুকুরে মাছ ধরতেছে, অনেক বড় বড় মাছ ধরতেছে। এই পুকুরটা হচ্ছে আমাদের গ্রামের সবার, আমাদের না, আমাদের গ্রামের সবার। তো মাছ টাছ ধরা হয়েছে, প্রচুর মাছ ধরছে। এখন ধরার পরে ওই দিন পলাশ ভাইয়ের আম্মা বাড়িতে নাই। তো পলাশ ভাই করলো কি, ওনাদের মাছগুলো আমাদেরকে দিয়ে দিছে, দিয়ে বলতেছে যে পড়ি আজকে তোরা এই মাছগুলো রান্না করবি, অ্যান্ড রান্না করে আমাদেরকে দাওয়াত দিবি, আমি, বাবা, তারপর পলাশ ভাইয়ের একটা ছোটো বোন আছে, বলে যে আমার ছোটো বোন সহ আমরা তোদের ঘরেই খাবো। তারপর যথারীতি আমি মাকে মাছগুলো দিই যে মা এগুলো পলাশ ভাইদের মাছ, তো তুমি কি করবা? তো মা বলে যে আচ্ছা ঠিক আছে, এই মাছগুলো আমি সেপারেট রান্না করি। মা তখন মাছগুলো আলাদা রান্না করে, অ্যান্ড রান্না করার পরে পলাশ ভাইয়ের বাবা খেয়ে যায়, আমার কাকা খেয়ে যায়, তারপর আমার চাচাতো বোনটা খেয়ে যায়। অ্যান্ড সবশেষ যখন পলাশ ভাই খাইতে আসে, তো মা কী করে আলাদা একটা পাতিল থেকে তরকারিটা নেয়, আমাদের পাতিল থেকে না, আলাদা যে পাতিলে ওদের জন্য মাছগুলো রান্না করা হয়েছিল সেই পাতিলে। যখন সেই পাতিল থেকে পলাশ ভাইয়ের প্লেটে মাছ দেওয়া হয়, তখন পলাশ ভাই বলে যে কী ব্যাপার কাকি, চাচি, এটা কেমন কথা যে আপনি ওইখান থেকে আমাকে মাছ দিচ্ছেন কেন? তখন আমার আম্মা বলতেছিল বাবারে তোমাদের মাছ তো, এই জন্য আমি মাছগুলো আলাদা রান্না করেছি, তোমাদেরগুলো আলাদা রান্না করেছি, আমাদেরগুলো আলাদা রান্না করেছি। তখন পলাশ ভাই বলতেছে যে এটা কেমন কথা, আপনি আমাদের মাছগুলো কেন আলাদা রান্না করতে গেছেন? তার কি আমরা সারা জীবন আপনাদের কাছ থেকে আলাদাই থাকবো? এটা বলার পরে পলাশ ভাই তখন প্লেটে এরকম ফিক্কা মেরে উনি উঠে চলে যায়। মা তখন পিছন থেকে যতই ডাকে উনি আর মায়ের কোনো কথাই শোনে না। এরপর উনি খুবই রাগ করে পুকুর পাড়ে গিয়ে বসে থাকে। তা আমি পুকুর পাড়ে যাই, গিয়ে বলি যে কী ব্যাপার, এখানে রাগ করে বসে আছেন কেন, আপনি খাবেন না? তো আমাকে বলতেছে যে না আমি খাবো না। আমি বললাম কেন খাবেন না? উনি বলে যে তোর মা সবসময় আমাদেরকে আলাদা চোখে দেখে, আর আজকে আমি ওনাকে মাছ দিয়েছিলাম, উনি মাছগুলো একসাথে রান্না না করে উনি আলাদা করলো। তার কি আমি তোদের কাছ থেকে আলাদা? তখন আমি বলি যে মায়ের উপর রাগ করে এগুলো করার কোনো দরকার আছে? আপনি কাজ করেন, আপনি বাড়িতে চলে আসেন, আপনি খেতে আসেন, আমি আপনার জন্য একটা দারুণ ব্যবস্থা করব। উনি আমাকে বলে কী ব্যবস্থা করবি? আমি বলি আপনি আসেন, আপনি এসে একটাবার খালি দেখে যান। তো উনি আসতে চান না, আমি ওনাকে খুবই জোরাজোরি করি। আমি বলি আপনি আসেন, অ্যান্ড আপনি আসলেই দেখতে পারবেন যে আমি আপনার জন্য একটা মজার জিনিস আপনাকে দেখাবো। তো উনি কী করে শেষ পর্যন্ত আসে, অ্যান্ড আসার পর আমি বলি যে আপনি খেতে বসেন। উনি যখন খেতে বসে তখন আমি কী করি, একটা বড় পাতিল নিয়ে আসি। একটা বড় পাতিলে আনি, অনেক বড় পাতিলে, সেই পাতিলের ভিতরে আমি প্রথমে আমাদের মাছগুলো ঢালি, এরপরে ওনাদের মাছগুলো ঢালার পর আমি এগুলোকে চামচ দিয়ে একদম ঘাটাঘাটি করে ফেলি। এরপর আমি বলি যে এবার আপনাদের মাছ কোনটা, আমাদের মাছ কোনটা দেখা যাচ্ছে, এবার তো আর ভাত খেতে কোনো সমস্যা নেই, তাই না? তখনই আমার দিকে তাকিয়ে মুসকি হাসতেছে, আমাকে বলতেছে তুই আসলে অনেক বেশি চালাক হয়ে গেছিস। এরপর আমি কী করলাম, আমি ওনাকে যথারীতি তরকারি দিলাম, কারণ উনি মাশাআল্লাহ অনেক পেট ভরে ভাত খাইলো। এভাবে কিছুদিন যাওয়ার পরে ওনার ছোটো বোনের জন্মদিন। তো ছোটো বোনের জন্মদিনের সময় আমরা সবাই প্রচুর পরিমাণে সাজুগুজু করছি। আমি, আমার ছোটো বোন, তারপরে ওনার পলাশ ভাইয়ের ছোটো বোন, সবাই খুব সাজুগুজু করছি।
তো জন্মদিনের সময় সন্ধ্যার সময় ওনারা মানে নাচের একটা আয়োজন করছে, মানে নাচানাচি করবে আর কি, এরকম একটা আয়োজন। তো পলাশ ভাইয়া নাচতেছে বা সবাই নাচতেছে, আমাদের গ্রামের প্রায় সব ছেলেগুলো নাচানাচি করতেছে। তো আমাকে সেদিন মানে পলাশ ভাইয়ের আম্মা বলতেছে, কিরে পরি তুই নাচবি না? আমি বলি না না আমি নাচবো না। তো পলাশ ভাই হাসতে হাসতে বলতেছে, পরি নাচবে কেমন করে, কারণ পরি নাচলে তো জিনরা চলে আসবে। আমি তখন বলতেছি ঠিক আছে আমি নাচতে পারি একটা শর্তে, যদি পলাশ ভাই আমার সাথে নাচে। তো পলাশ ভাই বলতেছে আমি তোর সাথে কীভাবে নাচবো, আমাদের তো নাচের কোনো প্র্যাকটিস নাই। আমি বলি যে প্র্যাকটিস করা লাগবে না, আমরা এমনি নাচতে পারবো। এরপর পলাশ ভাইয়ের আমি ওখানে একটা গানের সাথে আমরা নৃত্য করি। এরপর যখন বাড়িতে চলে আসি অ্যান্ড এর পরের দিন আমি দেখতেছি পলাশ ভাই কেমন জানি একটু মানে মন খারাপ করে আছে, মানে কেমন জানি আগের মতো আমার সাথে কথা বলে না, কেমন জানি একটু মন খারাপ। আমি তখন জিজ্ঞেস করতেছি কী ব্যাপার, আপনি এরকম মন খারাপ করে আছেন কেন? আমাকে বলতেছে আমার না মনের ভিতর একটা কথা বারবার জাগতেছে, বাট আমি এটা কাউকে বলতে পারতেছি না, আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। আমি তখন বলি যে কী ব্যাপারে আপনার এত কষ্ট হচ্ছে আমাকে বলেন, আর আপনি তো সব ব্যাপারগুলো আমার সাথে শেয়ার করেন, সুতরাং এটা লুকানোর দরকার কি? তো আমাকে বলতেছে পড়ি আমি না মানে কোনো কিছু সংকোচ করতে চাই না, আমি তোকে একটা স্ট্রেট কথা বলতে চাই, তুই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোন। আমি বললাম কী কথা? উনি আমাকে বলে যে মানে তুই এলাকাতে যেই কথাটা বলে বেড়াইছিস, মানে তোর স্কুলে তারপর রাস্তার ভিতরে তুই ছেলেদেরকে যেই কথাটা বলছিস যে আমি তোকে ভালোবাসি, তুই আমার মানে তুই আমার গার্লফ্রেন্ড আমি তোর বয়ফ্রেন্ড, এই কথাটা যদি বাস্তব হয়, মানে কথাটা যদি বাস্তব হয় তাহলে কেমন হবে তুই আমাকে একটু বলতো, মানে এটা যদি আমি একটা বাস্তব রূপ দিই তাহলে কেমন হবে? আমি তখন ওনার মুখের দিকে তাকাই থেকে আমি বলি এটা কী বলতেছেন? আমাকে তখন বলতেছে যে পড়ি বিশ্বাস করো আমি তোকে অনেক বেশি ভালোবাসি। আমি তখন বলতেছি পলাশ ভাইয়া আপনি কিন্তু আমার ভাইয়ের মতো। পরে বলতেছে ভাইয়ের মতো কিন্তু ভাই তো না। আমি বললাম যে হ্যাঁ আপনি আমার ভাই তো, তাই না? পরে বলতেছে ভাইও ঠিক আছে কিন্তু চাচাতো ভাই, অ্যান্ড আমাদের মুসলিম রীতিনীতিতে চাচাতো ভাইকে বিয়ে করা যায়। আমি তখন ওনাকে বলতেছি পলাশ ভাই আপনি ভুল করতেছেন, আর আপনি এটা কেমন কথা বলতেছেন? উনি তখন আমাকে বলতেছে পড়ি আমি কথাটা একদম মন থেকে বলতেছি, বিশ্বাস করতে আমাকে নিরাশ করিস না। এরপর আমি আর ওনার সাথে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি কথা বলি না, আমি এটা নিয়ে স্কিপ করে ওখান থেকে চলে আসি। অ্যান্ড এরপর দেখি মানুষটা খাওয়া দাওয়া করে না, মানে ঘুমায় না। অ্যান্ড উনি আবার খুব ভালো বাঁশি বাজাইতে পারতো। উনি কী করে প্রতিদিন রাতের বেলায় আমাদের মানে উঠানের পাড়েই হচ্ছে একটা নারিকেল গাছ আছে অনেক বড়, তো নারিকেল গাছের নিচে বসে উনি বাঁশি বাজায়। ওনার বাঁশির সুরটা এতই মধুর, যদি কোনো মানুষ শোনে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি মানে ঘুমাইতে পারবে না, দৌড়ে ওনার বাঁশি শোনার জন্য চলে আসবে, এত সুন্দর করে মানুষটা বাঁশি বাজায়। তো প্রতিদিন এরকম বাঁশি বাজায়। আমি ওনাকে একদিন জিজ্ঞেস করি যে কী ব্যাপার, মানে আপনি বাঁশি বাজান ঠিক আছে কিন্তু বাঁশির মাঝে এরকম করুণ সুর কেন দেন? আমাকে বলে যে আমি বাঁশির সুরে সুরে সবাইকে জানাতে চাই আমার বুকের ভিতরের কষ্টটা। আমি তখন বলতেছি যে বাঁশির সুরে সুরে যে সবাইকে এটা জানাইতে চান, আর সবাই যদি জেনে যায় তাহলে আপনার কী হবে সেটাকে একবার ভেবে দেখেছেন? তখন আমাকে বলতেছে যে তুই এটা কী বলতেছস? আমি বললাম না আমি যেটা বলছি আমি কি খারাপ কিছু বলছি? আমাকে বলে ঠিক আছে আমি তাহলে কালকেই কাকির কাছে মানে আমি চাচির কাছে গিয়ে বলবো যে আমি তোরে ভালোবাসি, অ্যান্ড আমি এটা হচ্ছে আমার মানে তোর বাবাকেও বলবো। আমি তখন বলি যে না 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 এই কাজগুলো ভুলেও করেন না, কারণ এটা করতে গেলে দেখা যাবে আমাদের দুইটা পরিবারের মাঝে একটা দ্বন্দ্ব লেগে যাবে। তখন উনি আমাকে বলতেছে কেন তোর বাপকে তোকে বিয়ে দিবে না? আমি বলি হ্যাঁ বাবা বিয়ে দিবে, কিন্তু এই প্রেম ভালোবাসার ব্যাপারগুলোতে বাবা আসলে অতটা না। আর আপনি তো জানেন যে বাবা বাড়ি থাকে না, বাবা যদি কোনো সময় জানতে পারে যে আমি এই ধরনের প্রেম ভালোবাসা করি তাহলে বাবা কিন্তু আমাকে মেরেই ফেলবে। উনি তখন আমাকে বলতেছে যে দেখ পরি আমার কথাটাকে তুই একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা কর, আমি সত্যি তোকে না পাইলে আমি সত্যি সত্যি মরে যাব, আমি খুবই কষ্টে আছি। তো আমি সেদিন তাকে বলি যে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে কয়টা দিন সময় দেন, আমি একটু ভেবেচিন্তে দেখি। এরপর যেটা হইলো যে আমি আর ওনার সাথে ওনার সামনে পড়ি না, মানে ওনার সামনে পড়ি না কারণ আমি জানি যে ওনার সামনে পড়লেই না আমাকে এই কথাগুলোই বলবে, আমি আর ওনার সামনে পড়ি না। অ্যান্ড এরপর উনি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মানে ঘরে খায় না। একদিন কাকি আমাকে মানে ওনার আম্মা আমাকে ডাকি নিয়ে বলতেছে কী রে পড়ি আমাদের পলাশের কী হয়েছে? আমি বলি কেন কী হয়েছে কাকি, আমি তো জানি না। পরে বলতেছে ও খাওয়া দাওয়া করে না কেন, ও খায় না কেন? আমি বললাম আমি তো জানি না ও কেন খায় না। তো আমাকে বলে যে কী হয়েছে? এভাবে প্রায় 3-4 দিনের মতো কেটে যায়। অ্যান্ড বাসার সবাই মানে আমার চাচা তারপর আমার চাচি সবাই মিলে ওনার সাথে প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি করে খাওয়া দাওয়া করার জন্য, বাট উনি খাওয়া দাওয়া করেন না। অ্যান্ড মানুষটা মানে এতটা কালো হয়ে যায়, মানে এতটা শুকিয়ে যায়, দেখলে নর্মালি যে কোনো মানুষের মায়া লেগে যাবে। এর কিছুদিন পরে আমি একদিন ওনাকে বলতেছি যে আমি যদি আপনাকে ভালোবাসি তবে কি আপনি খাওয়া দাওয়া করবেন? এটা কেমন কথা, এটা ছোটো মানুষের মতো হয়ে গেল না? উনি আমাকে বলতেছে আমি না খেয়ে খেয়ে মরে যাব, আমার ভিতরের কষ্টটা আমি কাউকে বুঝাইতে পারতেছি না, আমার কাছে মনে হয় আমি পেটের ক্ষুধায় আমার বুকের ব্যথাটাকে আমি দূর করতেছি, আমি আমার বুকের ব্যথায় থাকতে পারতেছি না।
আমি বলি যে আমরা এত বৎসর ধরে একই পরিবারে আছি, বাট আপনার মাঝে তো আমি কখনোই এই পাগলামিগুলো দেখি নাই। উনি আমাকে বলতেছে আমি তোকে অনেক ভালোবাসি পরি, প্লিজ। ওই দিন আমার হাত ধরে একেবারে কান্নাই করে দেয়। তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি তখন বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার সাথে সম্পর্ক করলে ভালো থাকেন, আপনি যদি আমাকে বিয়ে করলে আপনি মনে করেন যে আপনার লাইফটা সুন্দর হবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি। এরপর থেকে ওনার সাথে আমার মধুর একটা প্রেমের সম্পর্ক হয়। মাঝে মাঝে এরকম হয় যে আমার আম্মা যখন ঘুমিয়ে পড়ে, আমার ছোটো বোনটা যখন ঘুমিয়ে পড়ে, অ্যান্ড পলাশ ভাই যখন আমাদের উঠানে বসে বাঁশি বাজায়, আমি মাঝে মাঝে ওনার বাঁশির শব্দ শোনা মানে বাঁশির শব্দ শুনে আমি ঘর থেকে বেরিয়ে এসে ওনার পাশে বসে থাকি। আমাদের দুজনের মাঝে এত গভীর একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়, এটা আমি বলে বোঝাতে পারবো না। যেতে যেতে প্রায় আরও 2 বৎসর মতো কেটে যায়। অ্যান্ড 2 বৎসর পর আমি যথারীতি আমি তখন এসএসসি পরীক্ষা দিয়ে ফেলি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি তখন কলেজে পড়ি। তো পলাশ ভাইয়া যেখানে পড়ে, পলাশ ভাইয়ের বিশ্ববিদ্যালয়ের পাশেই হচ্ছে আমার কলেজ। তো আমরা কী করি, একসাথে যাতায়াত করি, একসাথে যাই এবং একসাথে আসি। তো এভাবে যেতে যেতে একদিন পলাশ ভাইয়া হচ্ছে আমাকে বলতেছে যে আমাদের ওইখানে মানে একটা মুভি আসছিল, একটা সিনেমা আসছিল, মানে একটা নাম করা মুভি ছিল ওই সময়ের। এটা ছিল হচ্ছে হয়তো অনেকেই মুভিটার নাম জানেন, চঞ্চল চৌধুরীর একটা মুভি ছিল। তো ওই মুভিটা দেখার জন্য আমি আর আমার হচ্ছে চাচাতো ভাই মানে পলাশ ভাইয়া বলতেছে যে মানে মুভি দেখবে, আমাকে বলতেছে যে আজকে কলেজ তাড়াতাড়ি শেষ করবি, মুভি দেখে যাব। আমি তখন বলতেছিলাম মুভি দেখলে তো মানে লেট হয়ে যাবে, বাড়িতে চিন্তা করবে না। তো বলা আচ্ছা ঠিক আছে, তাহলে আর কলেজ করার দরকার নাই। এরপরে উনি আমাকে নিয়ে গিয়ে মুভি দেখে। অ্যান্ড মুভি দেখার পরে আমরা তখন মুভি দেখেন, মুভি শেষ করার পরে বাইরে আসার পরে উনি আমাকে কী করে, মানে সিনেমা হলের সামনে একটা ফুচকা দোকান আছে, ওই ফুচকা দোকানে আমরা কি করে ফুচকা খাই। তো ফুচকা খেয়ে অনেক মজা মাস্তি করি, বাসায় আসি। অ্যান্ড বাসায় আসার পরে সেদিন রাতের বেলায় আমার আব্বা আমাকে কল দেয়, মানে আমার আব্বা আমাকে কল দিয়ে বলতেছে যে পরি, তোরা একটা কথা জিজ্ঞেস করি, তুই আমাকে মিথ্যে বলবি না, তুই আমাকে একদম সত্য কথা বলবি। আমি বললাম যে হ্যাঁ বাবা, আমি কেন তোমার কাছে মিথ্যে বলবো, আমি অবশ্যই সত্য বলবো। আমার বাবা তখন বলতেছে তুই কি আজকে দুপুরবেলা সিনেমা দেখছিলি অমুক সিনেমা হলে? আমি তখন মানে একরকম মানে কোনো কথা বলি না। আমার আব্বা বলতেছে সত্য করে বল, মিথ্যে বলিস না। বলে আমি তখন আর মানে আব্বা যেহেতু আমাকে জিজ্ঞাসা করে ফেলছে, তার মানে বাবা জানে। আমি বললাম হ্যাঁ আমি সিনেমা দেখছিলাম। বলে কার সাথে দেখছিলি? আমি বলি যে পলাশ ভাইয়ের সাথে। পরে বলে পলাশের সাথে তোর কী এমন সম্পর্ক যে তুই সিনেমা হলে গেলি পলাশের সাথে সিনেমা দেখার জন্য? আমি তখন বলি যে আব্বা চাচাতো ভাইয়ের সাথে মানে সিনেমা দেখেছি, এই ব্যাপারটা কি তুমি এমন 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 কেন বলতেছ? তখন আব্বা আমার বলতেছে চাচাতো ভাইয়ের সাথে শুধু সিনেমা দেখা না, তুই পলাশের সাথে উঠানে পলাশ বাঁশি বাজায়, অ্যান্ড তুই পলাশের প্রতি রাতে গিয়ে পলাশের সাথে বাঁশির শব্দ শুনে মানে পলাশের সাথে গিয়ে তুই বসে থাকিস। আমি তখন একেবারে অবাক হয়ে যাই। আমি চিন্তা করি যে বাবা এটা কীভাবে জানলো। আমি তখন বলি যে বাবা এগুলো তুমি কীভাবে জানো? তো বাবা আমাকে বলে আমি অনেক সহ্য করেছি, তুই মনে করিস না যে আমি তোদেরকে বাড়িতে রেখে আমি ঢাকাতেই সেভাবেই বসে থাকি। আমি সবসময় তোদের খোঁজখবর নেই, তোরা কী করিস না করিস আমি কিন্তু সব কিছুই জানি। আমি তখন আমার আব্বাকে বলতেছি যে আব্বা তুমি রাগারাগি করো না, তুমি যেটা বলবা সেটাই হবে। পলাশ ভাই তো আমাদের পরিবারেরই মানুষ, তাই না? পরে বলতেছে না, তোরা পলাশরে যতটা প্রশ্রয় দিয়ে ফেলছিস কাজটা তোরা মোটেও ঠিক করিস নাই। অ্যান্ড 2 দিন পরে আবার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে আব্বা তখন আমার চাচাকে ডাকে। আমার চাচা কিন্তু আমার আব্বাকে প্রচুর পরিমাণ সম্মান করে, কারণ আমার আব্বা বড়, আমার চাচা কিন্তু ছোট। উনি আমার আব্বাকে প্রচণ্ড সম্মান করে। অ্যান্ড আসার পরে আমার আব্বা তখন বারান্দার ভিতরে সোফায় বসে থাকে। চাচা আসে, আসার পর আমার চাচাকে বসতে বলে। আমার চাচা আমার বাবাকে এতটাই সম্মান করে, উনি আমার বাবার পাশে বসে না। তখন আমার বলতেছে যে পলাশ এর ভবিষ্যৎ কী এটা জিজ্ঞেস করে। তখন আমার আব্বা বলতেছে তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, অ্যান্ড পড়াশোনা শেষ করলে আপনার মতো একটা চাকরি করবে ঢাকাতেই। তো আমার আব্বা বলতেছে ওর তো পড়াশোনা হবে না, কারণ ও তো অনেক খারাপ হয়ে গেছে। আমি ওর নামে বিভিন্ন নিউজগুলো পাইতেছি। তো আমি তখন আমি কিন্তু পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছিলাম সব কিছু। তো আমার চাচা বলতেছে কী এমন নিউজ পাইছেন যে আপনি মানে আমাকে একটু বলেন তো। তখন আমার আব্বা বলতেছে যে তোর ছেলে আমার মেয়ের সাথে সিনেমা দেখে এবং তোর ছেলে রাতের বেলা আমার মেয়ের নিয়ে উঠানের মধ্যে বসে থাকে। এগুলো বলার পর তখন কি করে আমার চাচা তখন মানে আর কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। অ্যান্ড গিয়ে আমি দেখি যে ঘরের ভিতর পলাশ ভাইয়ের সাথে প্রচুর পরিমাণ ঝগড়া করতেছে, মানে এত পরিমাণ ঝগড়া করতেছে যে আমি বলে বুঝাতে পারবো না। অ্যান্ড ঝগড়ার একটা পর্যায়ে পলাশ ভাই দৌড়িয়ে উঠানে এসে বলতেছে, মানে উঠানে এসে ডাইরেক্ট আমাদের ঘরে চলে আসে। আমাদের ঘরে এসে আমার আব্বাকে এসে বলতেছে যে যেটা আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমার কথাটা একটু মানে মনোযোগ দিয়ে শোনেন, রাগ করবেন না। আমি কিন্তু পরীকে ভালোবাসি, আর আমি পরীকে বিয়ে করব, আর পরীও আমাকে ভালোবাসে। এটা বলার পর আব্বা তখন ওনার চোখের দিকে তাকায় থাকে। উনি তখন মানে পলাশ ভাই তখন এটা বলি, পলাশ ভাইয়া বলে যে ঠিক আছে আপনি পরিরে রাগ দিয়ে জিজ্ঞেস করেন। তখন আমার আব্বা বলতেছে যে আমি পরিরে রাগ দিতে হবে না, তুই এখান থেকে যা। আমার আব্বা তখন পলাশ ভাই বলতেছে যে আমি যাব না, আপনি আমাকে এটা কথা দিন যে আপনি কবে আমার পরির সাথে বিয়ে দিবেন। তখন আমার আব্বা বলতেছে পাগলামি করিস না পলাশ, বাড়িতে আসছি 2টা দিনে শান্তিতে থাকার জন্য, আমাকে 2টা দিন শান্তিতে থাকতে দে। মানে আব্বা তখন অনেক সহ্য করে। আব্বা সহ্য করার কারণটা মনে হয় এটাই হতে পারে যে আমরা বাড়িতে একা থাকি, আব্বা তো আর বাড়িতে থাকে না, হয়তো এই জন্য আব্বা সহ্য করে। তা না হলে কিন্তু আমার আব্বা এতটা সহ্য করা মানুষ না।
তো একটা পর্যায়ে পলাশ ভাই তখন চলে যায়, যাওয়ার পরে আব্বা তখন আমাকে বলে যে কী ব্যাপার তুই এটা আমি কি এগুলো কী শুরু করছিস তুই বাড়িতে। আমি তখন আব্বারে বলি যে আব্বা পলাশ ভাই তো আমাকে ভালোবাসে অ্যান্ড আমিও কিন্তু পলাশ ভাইকে ভালোবাসি। পলাশ ভাই যেটা বলেছে তুমি যদি চাও তাহলে পারিবারিকভাবে আমাকে বিয়েটা দিতে পারো, পলাশ ভাইয়ের কাছে খারাপ কি, আমরা তো একই বাড়িতে থাকবো। এটা বলার পর আব্বা তখন আমাকে খুব কষে একটা থাপ্পড় মারে, মানে এত জোরে থাপ্পড় মারে আমি বলে বুঝাতে পারবো না। এরপর আব্বা কী করে আমার বইপত্র সব কিছু নিয়ে আমাকে আবার ঢাকাতে নিয়ে যায়। আব্বা আমাকে ঢাকাতে নিয়ে যায়, ঢাকাতে আব্বার সাথে নিয়ে যায়। তার ঠিক 2 দিন পরে ঢাকাতে নিয়ে যাওয়ার পরে আব্বা যে বাসায় থাকে ও বাসায় আমাকে বলে তুই রান্নাবান্না করবি অ্যান্ড আমি তোকে ঢাকার একটা কলেজে ভর্তি করাবো। কিন্তু যেতে যেতে প্রায় 1 মাসের মতো কেটে যায়, আমি পলাশ ভাইয়ের সাথে কোনো যোগাযোগ করতে পারি না, কথা বলতে পারি না। একটা ঘরের ভিতরে বাবা আমাকে বন্দি করে রাখে। বাবা বলেছিল আমাকে কলেজে ভর্তি করাবে, বাট কলেজেও ভর্তি করায় না। তো একটা পর্যায়ে মা বাবার সাথে খুব রাগারাগি করে, মা খুব কান্নাকাটি করেছে, এটা কেমন কথা, মেয়েটাকে ওখানে নিয়ে আটকায় রাখছো, এটা ভালো দেখে না, মেয়েটাকে বাড়িতে নিয়ে আসো, যুবতী একটা মেয়ে তোমার সাথে কীভাবে থাকে। এটা বলার পর আব্বা তখন কী করে আমাকে নিয়ে বাড়িতে আসে। তখন আব্বা বাড়িতে আসার সময় বাবা অফিস থেকে 2 মাসের ছুটি নিয়ে আসে অ্যান্ড 2 মাস ছুটি নিয়ে আসার পরে আমাদের গ্রাম থেকে আরও 2-3টা গ্রামের পরে একটা লোক আছে, উনি নাকি সৌদি আরবে থাকে অ্যান্ড উনি অনেক মানে সৌদি আরবের অনেক বড় একজন ব্যবসায়িক, মানে সৌদি আরবে ওনার নিজস্ব গাড়ির গ্যারেজ আছে, তারপরে হচ্ছে মানে অনেক বড় লোক মানুষ। তা আমার আব্বা কী করে মানে উনি কীভাবে জানে আমার আব্বার সাথে কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্ট হওয়ার পরে আমার আব্বা আমার আম্মাকে বলে যে এরকম একটা ছেলে পাইছি, ছেলেটা অনেক ভালো, সৌদি আরবে থাকে এবং আমার মেয়েকেও সৌদি আরবে নিয়ে যাবে। তো ছেলেটা ওইরকম একটা জায়গা থাকে, পবিত্র একটা জায়গা, আল্লাহর খুব পবিত্র একটা জায়গা, ওইখানে গেলে তোমার মেয়েটাও ভালো থাকবে অ্যান্ড ছেলেটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়, ছেলেটা অনেক স্মার্ট, দেখতে সুন্দর অ্যান্ড শিক্ষিত, অনেক শিক্ষিত, ছেলেটা আইএ পাস করছে। এগুলো আমার মাকে বলতে থাকে। বাট আমি তখন আমার বাড়িতে আসার পরে আমি কিন্তু আর ঘর থেকে বের হতে পারি না, আমাকে ঘরের মধ্যে তালা মেরে রাখে আব্বা, সম্পূর্ণ তালা মেরে রাখে। আব্বা তালা খুলে আমাকে ভাত দেয়, খাবার দেয় অ্যান্ড ঘরের ভিতরে বাথরুম আছে, যার জন্য আর আমাকে বাইরে আব্বা বের হইতে দেয় না। পলাশ ভাইয়ের সাথে আমার আর কোনো দেখা হয় না। এটা বলার পরে তখন কি করি, আব্বা কী করে ওই লোকের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। আমার যখন বিয়ে ঠিক করে ফেলে এই খবরটা চলে যায়, পলাশ ভাই মানে ব্যাপারটা জানতে পারে। জানার পরে পলাশ ভাই একদিন বাড়িতে এসে মানে ভাঙচুর করে, আমাদের ঘরের দরজা লাথি মারে এবং প্রচুর পরিমাণ ভাঙচুর করে, এটা ওটা ভাঙচুর করে অ্যান্ড একটা পর্যায়ে আমার বাবা করে কি থানায় গিয়ে সরাসরি আমার পলাশ ভাইয়ের নামে মামলা করে দেয়। যখন মামলা করে দেয় তখন আমার চাচার সাথে আমার আব্বার একটা দ্বন্দ্ব লেগেছে। আমার চাচা বলে যে আপনি তো আমাকে ব্যাপারটা বলতে পারতেন। আমার আব্বা বলে যে কই বলেছিলাম তো তোর কাছে, তুই কি কিছু করতে পারছিস, কারণ তোর ছেলে তোর কথা শোনে না, তোর ছেলে লাফাঙ্গা হয়ে গেছে। এটা বলার পরে তখন আব্বা করে কি পলাশ ভাই তখন মামলা দেওয়ার পরে পলাশ ভাইয়ের দিনের বেলায় বাড়িতে থাকতে পারে না, পুলিশ এসে পলাশ ভাইকে খোঁজাখুঁজি করে অ্যান্ড রাতের বেলায় পলাশ ভাই আমাদের গ্লাস ভেঙে ফেলে, তারপর আমাদের ঘরের সামনে আগুন জ্বালায় দেয়, মানে পেট্রোল দিয়ে আগুন জ্বালায় দেয়, মানে এত পরিমাণ পাগলামি করে যে বলে বোঝানো যাবে না। তখন আব্বা একেবারে নিরুপায় হয়ে আব্বা তখন আমার মামাদের সাথে কথা বলে, আমার মামারা বলে যে ঠিক আছে একটা কাজ করেন, যেহেতু এই ধরনের প্রবলেম হচ্ছে আপনি ওকে মানে পরীকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসেন অ্যান্ড ছেলের সাথে আমরা কথা বলবো অ্যান্ড কথা বলে আমরা সব কিছু ঠিক করবো। এরপরে আব্বা কী করে আর কোনো কিছু না বলে আমাকে নিয়ে আর আমার মাকে নিয়ে আমার ছোটো বোনকে নিয়ে বাড়িতে তালা মেরে আব্বা সরাসরি আমার নানু বাড়িতে চলে যায় অ্যান্ড নানু বাড়িতে যাওয়ার পরে আমি তখন আমার আম্মাকে অ্যান্ড আমার আব্বাকে প্রচুর পরিমাণ বুঝাই যে তোমরা এরকমটা করো না, কারণ পলাশ ভাই আমাকে খুব ভালোবাসে অ্যান্ড পলাশ ভাই যেহেতু আমাকে ভালোবাসে তোমরা পাগলামি করার দরকার কি, পলাশ ভাইয়ের কাছে আমাকে বিয়ে দাও। আমার আব্বা আমার কোনো কথা শোনে না। শেষ পর্যন্ত আব্বা ওই ছেলেটার সাথে কথাবার্তা বলে আমার নানু বাড়িতে আমাকে হচ্ছে ওই সৌদি প্রবাসী ছেলেটার সাথে আব্বা আমাকে আমার নানু বাড়িতে বিয়ে দিয়ে দেয় অ্যান্ড বিয়ের খবরটা কীভাবে মানে আমি জানি না যে পলাশ ভাই বিয়ের খবরটা জানতে পারছে কি না অ্যান্ড বিয়ে হয়ে যাবার ঠিক 3 দিন পরে আমি খবর পাই যে পলাশ ভাই নাকি হসপিটালে, মানে উনি নাকি হসপিটালে, ওনার অবস্থা খুবই খারাপ, তো মানে হসপিটালে এডমিট আছে। তখন আমি আমার মাকে বলি যে অন্তত আমি ওনাকে একটু দেখতে চাই, উনি তো আমার আপন চাচাতো ভাই, আমার আব্বা আম্মা আমাকে ওইখানে যেতে দেয় না। আমি তখন প্রচুর পরিমাণ কান্নাকাটি করি, মানে আমি ওইখানে ওদের বাড়িতে মানে খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, খুবই কান্নাকাটি করি কারণ আমার তখন মানে আমি পলাশ ভাইকে আগে যতটা ভালোবাসতাম অ্যান্ড যখন আমি শুনতে পারছি যে উনি হসপিটালে ভর্তি আছে তখন আমার কষ্টের পরিমাণটা আরও বেশি বেড়ে যায়। আমার কাছে মনে হয় যে এই মানুষটা আমার জন্য কত কী করছে। আমার আব্বার সাথে কিন্তু পলাশ ভাইয়ের সম্পর্কটা অনেক ভালো ছিল, আব্বা কিন্তু পলাশ ভাইকে প্রচুর পরিমাণ ভালোবাসতো, মানে আমার আব্বা পলাশ ভাইয়ের সাথে একটা মুহূর্ত মানে পলাশ ভাইকে না দেখলে থাকতে পারতো না অ্যান্ড প্রতি সময় ঢাকা থেকে আসার সময় পলাশ ভাইয়ের জন্য আব্বা অনেক কেনাকাটা করে নিয়ে আসতো, যে জামা টি শার্ট
জুতা এগুলো কিনে আনতো। অ্যান্ড আব্বা সবসময় সবার কাছে বলতো যে মানে পলাশ ভাইকে আব্বা মানে আব্বার যে ছোটো ভাইয়ের ছেলে এটা বলতো না, আব্বা সবসময় বলতো যে পলাশ আমার নিজের ছেলে, মানে নিজের ছেলের মতো আব্বা পলাশ ভাইকে আদর করতো, এতটা আদর করতো। তো আমি তখন কী করি, মানে আমি ওই লোকটার সাথে যার সাথে আমার বিয়ে হয়, ওনার নাম হচ্ছে গিয়ে সোহেল, আমি সোহেলের সাথে খুব ভালোভাবে মিশতে পারতেছি না, মানে আমার সারাক্ষণ বারবার পলাশ ভাইয়ের কথাই মনে পড়ে, আমি ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না। অ্যান্ড স্বামী স্ত্রীর যে সম্পর্কটা এটাও আমি ঠিকমতো সোহেলের সাথে আমার হচ্ছে না। ও তখন বুঝতে পারে, কারণ ও তো আগেই জানে, আমার আব্বা আম্মা তো আমার মামারা ওনাকে আগেই বলেছিল যে মেয়ের একটা রিলেশন আছে, যার জন্য মানে আমরা এভাবে বিয়ে দিব। এভাবে যেতে যেতে আমার অবস্থা একটা সময় খুব খারাপ হয়ে যায়। আমি তখন প্রায় 3 মাস কেটে যাওয়ার পরে আমি তখন আর কোনো কিছু করতে পারি না, মানে আমি সারাক্ষণে কান্নাকাটি করি। অ্যান্ড এভাবেই কিছুদিন যাওয়ার পরে তখন পলাশ ভাই একদিন আমাদের বাড়িতে আসে, মানে আমার শ্বশুর বাড়িতে আসার পরে পলাশ ভাইকে কিন্তু আমার মানে আমার জামাই কিন্তু চিনে। অ্যান্ড সোহেল ভাই যখন পলাশ ভাইকে মানে সোহেল যখন পলাশকে দেখার পর ও পলাশের সাথে খুব খারাপ ব্যবহার করে। তো পলাশ ভাই বলে যে আমার চাচাতো বোন, আমি করে দেখতে আসতে পারি না। তখন আমার স্বামী পলাশকে বলতেছে যে আমি আজকে বলে দিচ্ছি, নেক্সট টাইম কোনোদিন আমাদের বাড়ির আশেপাশে আসার জন্য চেষ্টা করবি না। তখন পলাশ কী করে, ওই এলাকাতে মানে আমাদের ওই মানে আমার শ্বশুরবাড়ির এলাকার কিছু খারাপ ছেলেদের সাথে ওর মানে সম্পর্ক, খুব ভালো একটা সম্পর্ক গড়ে তোলে। এবং মানে দিনে রাতে কী করে ও আমার শ্বশুরবাড়ির এলাকায় ঘুরেফেরা করে। এই জিনিসগুলো কী করে মানে আমার স্বামী সোহেল কিন্তু দেখতে পায়। একটা পর্যায়ে সোহেল আমার আব্বার সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করার পর আমার আব্বা বলতেছে যে তুমি তো আগে বলছিলে যে মেয়েকে বিদেশে নিয়ে যাবে, একটা কাজ করো, ওকে তুমি বিদেশ নিয়ে যাও, অ্যান্ড বিদেশ নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সোহেলের পরিবারে একটা বলে রাখি, সোহেলের পরিবারে কিন্তু ওর কোনো ভাই বোন নাই, ওর মা আছে আর ও আছে, আর ওর বাবা আছে, ওর বাবা মা ওরাই, আর ওর কোনো ভাই বোন নাই। তো এরপরে কী করে সোহেল কী করে খুব ইমিডিয়েটলি প্রায় 15 দিনের মাঝে আমাকে পাসপোর্ট করায় আমার ভিসা কনফার্ম করে ফেলে। আমার কাছে কোনো মোবাইলে আমি কোনোভাবে মানে পলাশের সাথে যোগাযোগ করতে পারতেছি না। অ্যান্ড একটা পর্যায়ে উনি আমাকে কোনো কিছু বলে না যে আমার ভিসা হচ্ছে বা এগুলো কোনো কিছুই বলে না। উনি সব গোপনে দৌড়াদৌড়ি করে একদিন আমাকে ঢাকাতেও নিয়ে যায়, আমাকে ফিঙ্গারপ্রিন্ট দেয়। ফিঙ্গারপ্রিন্ট যেদিন দেয় আমি সেদিন বুঝতে পারি, ফিঙ্গারপ্রিন্ট যেদিন দেয় সেদিন আমি খুব কান্নাকাটি করতেছি, মানে আমি খুবই কান্নাকাটি করতেছি। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের পরে উনি আর আমাকে নিয়ে বাড়িতে আসে না, উনি ঢাকাতেই থাকে। অ্যান্ড ঢাকাতে থেকে ঢাকা থেকে উনি সরাসরি আমাকে নিয়ে সৌদি আরবে চলে যায়। অ্যান্ড সৌদি আরবে যাওয়ার পরে আমার তখন প্রচুর পরিমাণ কষ্ট, আমি কিন্তু মন থেকে পলাশকে ভালোবাসছিলাম, বাট আমার কপালটা কেন হলো আমি নিজেও জানি না। এরপর যখন সৌদি আরবে চলে আসি, সৌদি আরবে থাকতেছি, সৌদি আরবে আসার পর আমি 2 দিন আমার আব্বা আম্মার সাথে কথা বলছি। এরপর থেকে আমি আব্বা আম্মার সাথে ওভাবে কথা বলি না, মানে আমার ভিতরে একটা রাগ জন্মায় যে আমার সাথে ওরা এই কাজটা কেন করলো, মানে প্রচুর পরিমাণ রাগ হয়। তো রাগ হওয়ার পরে একটা পর্যায়ে এভাবে যেতে যেতে প্রায় 7-8 মাসের মতো কেটে যায়। অ্যান্ড কেটে যাওয়ার পরে আমি বাচ্চা কনসেপ্ট করি। আমি যখন বাচ্চা কনসেপ্ট করি তখন আমার স্বামী আমি বললাম যে ঠিক আছে, সোহেলকে বললাম যে আমাকে তুমি বাড়িতে পাঠাও, আমি বাবু বাড়িতে হবে ওকে এটা বলে। বাট ও বলতেছে যে না, আমি তো তোমাকে আমার বউ হিসাবে এই দেশে আনছি, এই দেশে বাচ্চা হলে তোমার কোনো প্রবলেম নাই। তখন আমার একটা ছেলে বাবু হয়, সৌদি আরবেই হয়। এরই মাঝে পলাশের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, আমি ওর সাথে আর কোনো যোগাযোগ করতে পারি নাই, বা আমি মন থেকে আমি ইচ্ছে করে ওর জীবন থেকে সরে গেছি। কারণ আমি চিন্তা করছি আমি চাইলে কিন্তু ওকে ফোন করতে পারতাম, আমার কাছে কিন্তু মোবাইল ছিল, আমি চিন্তা করি ওকে মোবাইল করে ওর সাথে কথা বলবো, ওর কষ্টটা আবার ওকে আমি জাগায় দেবো। ও যা হবার তা হয়ে গেছে, ওর মতো করে ভালো থাকুক, আমি ওকে আর বিরক্ত করবো না। ওকে তো আমি অনেক কষ্ট দিয়েছি, আর কত কষ্ট দিব, এই জন্য আর আমি ওর সাথে কথা বলি না। এরপর আমি যথারীতি সৌদি আরবে থাকতেছি, আমার একটা ছেলে বাবু হয়। অ্যান্ড আমার ছেলে বাবুটা আস্তে আস্তে বড় হচ্ছে। অ্যান্ড বড় হতে একটা সময় ছেলে বাবুটা অনেক ভালো বসতে পারে। অ্যান্ড আমার ছেলেটাকে নিয়ে আমার সময়টা তখন বেশ ভালোই কাটতেছে, আমার আর কোনো প্রবলেম নেই। মানে তখন শৈলের সাথে আমার আগে যে একটা প্রবলেম ছিল, বাট ওই প্রবলেমটা আর এখন নাই, মানে এখন মনোমালিন্য তার হয় না, মানে খুবই ভালো আছি। এভাবে যেতে যেতে এখানে আমি খুব সুন্দরই থাকতেছি, আমার কোনো প্রবলেম নাই, খাওয়া দাওয়া ঘুম সব কিছু অনেক ভালোই হচ্ছে। এভাবে কিছুদিন যাওয়ার পরে শৈলে কিন্তু ওখানে গ্যারেজ থাকে, মানে গাড়ির গ্যারেজ থাকে, তারপরে এরপরে আর 2টা কফি শপের মতো থাকে, মানে ওর মোটামুটি ওইখানে ও একদম নাম করা একজন ব্যবসায়িক, ওইখানকার সৌদি আরবের নাম করা একজন ব্যবসায়িক। তারপরে কিছুদিন পরে একদিন ও আমাকে বলতেছে যে ও রুমে এসে খুবই মন খারাপ করে আছে, কোনো কথা বলে না, একরকম যেন কান্না করবে এরকম অবস্থা। আমি বলতেছি কী ব্যাপার, তুমি মন খারাপ করে আছো কিন্তু, কী হয়েছে আমাকে বলো। কিছু বলে না, আমাকে শুধু বলে যে আমি বুঝতে পারতেছি না আমি কী করবো, আমি একটা বিপদে পড়ছি। আমি তখন বলি যে তুমি কী বিপদে পড়ছো, আমি তখন ওরে বারবার বুঝেও কোনো কথা বলে না, একদম নিচের দিকে তাকায় চুপচাপ, কোনো কথা বলতে চায় না। আমি তাকে বলি যে আরে বাবা চুপচাপ না থাইকে তুমি আমার বলো না কী হয়েছে, কান্নাকাটি করতেছো কেন। কান্নাকাটি বলতে ও খুব মন খারাপ করে আছে। এরপর আমাকে বলতেছে যে পরি, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথাটা কিছু মনে কষ্ট নিও না। আমি বললাম যে না ঠিক আছে, আমি কষ্ট নিব না, তুমি বলো না কী হয়েছে। পরে আমাকে বলতেছে যে আমি একটা বিপদে পড়ছি, আমি আমার মোবাইলে আমার মালিককে আমি তোমার ছবি দেখাইছিলাম,
আমার যিনি কফিল। তো আমি বললাম হ্যাঁ দেখাইছো তো কী হয়েছে? পরে বলে এখন আমার কফিল কিন্তু তোমার পছন্দ করছে। আমি বলি পছন্দ করছে তো পছন্দ করতেই পারে। তখন সে আমাকে বলতেছে না পছন্দ বলতে এরকম পছন্দ না, আমার মানে কফিল আমাকে বলতেছে সে তোমার সাথে একটা রাত কাটাবে, অ্যান্ড একটা রাত যদি কাটায় তাহলে মানে সব কিছু ঠিক থাকবে, আর আমি যদি একটা রাতের জন্য তার কাছে তোমাকে না দেই তাহলে সে হচ্ছে আমার সব ব্যবসা বাণিজ্যগুলো ক্রপ করে নিয়ে যাবে অ্যান্ড আমাদেরকে ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আমি তখন তারে বলতেছি ছি তুমি এটা কেমন কথা বলতেছো, এত নিকৃষ্ট মানুষ। ওনাকে আমি কিন্তু ওর মালিককে মানে ওর মোবাইলে ছবি দেখছিলাম, আমি বলি যে মানে পাঞ্জাবি পরে আছে এত সুন্দর মানে একদম হুজুরের মতো একটা লোক কীভাবে এই কাজগুলো করে? তখন আমার স্বামী বলতেছে যে আমরা বাংলাদেশে যেরকম লুঙ্গি পরি অ্যান্ড ওদের পাঞ্জাবি পরাটা শুধুমাত্র এটা হচ্ছে শুধুমাত্র ওদের একটা লেবাস, এটা আর কিছুই না, জাস্ট একটা লেবাস। আমরা যেরকম লুঙ্গি পরি ওরকম পাঞ্জাবি পরে, ওটা ওদের জাতীয় পোশাক। আমি তখন তারে বলতেছি যে দেখো তুমি এটা কী বলতেছো, আমার খুবই মানে আমার ভয় লাগতেছে। আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দাও। তখন সে আমাকে বলতেছে যে আমি তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দিলেও সেম সমস্যা। আমি তার বলতেছি কী সমস্যা? আমাকে বলে যে বাংলাদেশে পাঠিয়ে দিলেও মানে এখন মানে ও আমার কাছ থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে যাবে। অ্যান্ড আমি বলতেছি ব্যবসা বাণিজ্যটা বড় নাকি আমি বড়? ও আমাকে বলে যে তোমাকে আমি ভালোবাসি অ্যান্ড তোমাকে আমি বিয়ে করছি, তুমি আমার সন্তানের মা, কিন্তু আমি তোমার। তখন সে আমার পা ধরে ফেলে, আমার পা ধরে বলতেছে যে তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো, তুমি অন্তত একটা রাতের জন্য আমার কফিলের সাথে থাকো। আমি তখন বলতেছি যে ছি তুমি এটা কী বলতেছো? আমার বলতেছে যে প্লিজ অন্তত একটা রাতের জন্য, খুব প্রবলেম হবে না? আর এই কথাটা তো কেউ জানবে না তাই না, আমিও কখনো জানবো না, তুমিও জানবা না। অ্যান্ড আমি তখন মোবাইল হাতে নিয়ে যে আমি আব্বাকে কল দিব, এটা বলার জন্য মোবাইল হাতানোর পরে সেই সাথে সাথে আমার মোবাইলটা টান দিয়ে আমার মোবাইলটা নিয়ে যায়, নিয়ে গিয়ে বাসার টিনটি ফোনের লাইনটাও কেটে দেয়। আমি তখন বলতেছি যে দেখো সোহেল এটা তুমি মোটেও ঠিক করতেছো না, কারণ এটা কিন্তু প্লিজ তুমি এগুলো করো না। আমি ওর হাতে পায়ে ধরে কান্নাকাটি করি, বাট আমি যতটা কাঁদি ও আমার কাছে উল্টা কান্নাকাটি করে। ও আমাকে বলে যে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, এছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো অপশন নাই, আমি কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য ছেড়ে বাংলাদেশে চলে যেতে পারবো না। আমি তখন বলি যে প্লিজ তুমি এই কাজটা করো না, আমি কিন্তু সত্যি মানে ফাঁসি দিয়ে ফেলবো, আমি বিষ খেয়ে মরে যাবো। ও আমাকে বলে যে ফাঁসি দাও বিষ খাও যাই হও, কিন্তু আমি এটা করবো। এটা বলি সে কী করে তখন রুমটা লক করে সে চলে যায়। আমি তখন কারোর সাথে যোগাযোগ করতে পারি না, আমাদের রুমটা ছিল 3 তলায়, মানে 3 তলায় ও দরজাটা নক করে বেরিয়ে যায়। আমি তখন রুমের ভিতর আমার ছেলেটাকে বুকে নিয়ে প্রচুর পরিমাণ কান্না করতে থাকি আর চিন্তা করতে থাকি যে আল্লাহ আমাকে কোন দুচকের ভিতরে ফেললো। যেতে যেতে বিকাল হয়ে যায়, বিকালে ও আবার মানে রুমে আসে, আসার পর আমি তখন প্রচুর কান্না করি, খাওয়া দাওয়া করি না। ও আমাকে বোঝায় যে ঠিক আছে মানে কোনো প্রবলেম হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি প্লিজ এরকমটা করো না, মানে একটা দিনে তো মানে একটা রাতে তো তাই না, একটা রাতে এটা হলে কেউ দেখবে না, কেউ জানবে না, শুনবে না, এটা মানে এমন কি ব্যাপার? আমি তখন বলতেছি যে প্লিজ তুমি এগুলো কী বলতেছো, আমি তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। এরপর যাই হোক আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে শোনো, মানে আজকে আমার কফিলে আমাদের বাসা আসবে অ্যান্ড উনি তুমি একটু ভালো করে রান্নাবান্না করো। আমি বলি এই লোক যদি আমাদের বাসা আসে তাহলে আমি কিন্তু সত্যি মানে আমি কিন্তু একটা খারাপ কিছু করে ফেলবো। তখন আমাকে বলতেছে খারাপ কিছু মানে তুমি খারাপ কী করবা? আমি বললাম যে আমি ওই লোককে খুন করে ফেলবো। তো আমাকে বলতেছে ওনাকে খুন করে ফেললে তুমি কি জীবনে বাংলাদেশে যাইতে পারবা? তোমার এখানে গলা কেটে রেখে দিবে। অ্যান্ড কথা বলতে বলতে একটা সময় রাত প্রায় 8টার মতো বেজে যায় অ্যান্ড যথারীতি ওর কফিলকে ফোন করে বা মানে গাড়ি নিয়ে বাসার নিচে থাকে। তো ওকে করে বাসার নিচে যে ওর কফিলকে রুমে নিয়ে আসে, আনার পরে আমি তখন বলতেছি মানে আমি তখন প্রচণ্ড কান্না করতেছি। ওকে করে বলে যে মানে তুমি মন খারাপ করো না, আর সব কিছু ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে আমার ছেলেটাকে ও তখন কুলে নিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় আমি আমার ছেলেকে দিই না, আমি বলি যা হবে আমার ছেলের সামনে হবে, তুমি আমার ছেলেটাকে নিয়ে যেতে পারবে না। আমি তখন ছেলে নিয়ে টানাটানি করতেছি, ও তখন আমার কোনো কথাই শুনতেছে না। মানে আমি তখন বলতেছি না তুমি ছেলে নিতে পারবে না। ও আমাকে বলে যে না ছেলে থাকলে এটা কেমন দেখায় না। আমি বলি না আমার ছেলেটা থাকবে এখানে, ও যা হবে আমার ছেলের সামনেই হবে। আমি খুবই কান্নাকাটি করি কিন্তু আমার কোনো কথাই শোনে না। অ্যান্ড কান্নাকাটি করতে করতে একটা পর্যায়ে আমি তার পা পর্যন্ত ধরে ফেলি যে সোহেল প্লিজ তুমি একটাবার বোঝার জন্য চেষ্টা করো, কারণ আমরা সারা জীবনে একসাথে থাকবো, আমি তোমার স্বামী, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, কেন তুমি এগুলো করতেছো? ও আমাকে বলতেছে যে এই কথাটা জীবনে কেউ কখনো জানবে না, আমি কোনোদিন এটা কারো কাছে বলবো না, শুধু তুমি আমি ব্যাপারটা জানবো। অ্যান্ড এটা তুমি মনে করছো একটা অ্যাক্সিডেন্ট, তুমি জাস্ট ভাববা যেটা তুমি একটা স্বপ্ন দেখতেছো। আমি বললাম তো আমাকে বলে যে ছেলেটাকে দিয়ে, তো আমি বললাম যে না আমি ছেলেকে দিব না। ও ছেলেটাকে রুমে রেখে তখনও কী করে ওর মালিককে কী জানে বলে আরবিতে আমি জানি না, ও তখন কী করে বেরিয়ে যায়, বাইরে থেকে দরজাটা নক করে দেয়। ও আর সারা রাত ঘরে আসে না, ও ফজরের একটু পরেও ঘরে আসে। অ্যান্ড ওর মালিক সারা রাত আমার ঘরেই থাকে অ্যান্ড আমার সাথে ওর মালিক অনৈতিক কাজগুলো করে। একটা পর্যায়ে ও যখন সকালবেলা রুমে আসার পরে আমি তখন মানে ও ঘরে আসার পর ওর মালিক তখন বের হয়। আর আমি আসলে মানে ওই অ্যারাবিক লোকটার প্রসঙ্গে কিছু বলতে চাই না, আমি শুধু একটা জিনিসই চিন্তা করি যে ওরা কেমন আল্লাহর মানে পবিত্র জায়গায় ওরা কেমন করে জন্মাইছে, ওরা কেমন করে নিজেদেরকে একজন মানে নবীর দেশের লোকরা নিজেদেরকে কীভাবে
এভাবে মানে। তো যাই হোক আমি আর ও সকালবেলা আসার পরে ও আমাকে বুঝায়, মানে কান্নাকাটি করুন, আমি খুবই কান্নাকাটি করি। তো আমি বলি যে প্লিজ আচ্ছা যা হবার তা তো হয়েছে, এখন তুমি ওকে দেশে পাঠাই দাও। আমাকে বলে যে আমি তোকে দেশে পাঠাবো না, দেশে পাঠাইলে খুব প্রবলেম হবে, না এখন তুমি দেশে যাবা না। আমি তখন তারে বলতেছি তুমি কী কথা বলতেছো, তাহলে কি তুমি আমাকে বাড়িতে পাঠাবো না? ও আমাকে বলে পাঠাবো, সময় সুযোগ করে পাঠাবো। এভাবে যেতে যেতে আরও প্রায় 15 থেকে 20 দিনের মতো কেটে যায়। অ্যান্ড 15-20 দিন পরে ও আমাকে সেমভাবে আরেকটা কথা বলে। ও আমাকে বলে যে আমার মালিক তো এখন কি করবো, আমার মালিক তার ভাইয়ের কাছে বলছে, মানে তার ভাই বলতে তার একটা সৎ ভাই। আমি বলি যে তারা আপন ভাই, মানে সৎ ভাই একই তো কথা। আমাকে বলতেছে তার সৎ ভাই এখন বলতেছে যে সৎ ভাই আসবে। আমি বলতেছি তুমি কি আমাকে এই কাজ করার জন্য এখানে আনছো? তখন ও আমাকে বলে যে হ্যাঁ, যদি মনে করিস এই কাজ করার জন্য আসছি তাহলে এই কাজ করার জন্যই আনছি। আমি তখন বলতেছি যে প্লিজ তুমি এই কাজটা আমার সাথে করো না, আমাকে অ্যাটলিস্ট বাড়িতে যাইতে দাও। আমি কান্নাকাটি করি, বাট ও আমার কোনো কথাই শোনে না। অ্যান্ড ও যথারীতি এর পরের দিন আবার ওর মালিকের সৎ ভাইকে ও আবার বাসায় নিয়ে আসে। অ্যান্ড বাসায় নিয়ে আসার পরে সেমভাবে আমার ছেলেটাকে নিয়ে যেতে চায়, আমি আমার ছেলেটাকে দিই না। এবং আমার ছেলের সামনে সেদিন আমার সাথে এই ধরনের কাজগুলো আবারও হয়। অ্যান্ড এরপরে পালাক্রমে ও আমাকে বলে যে তোমার সাথে যেহেতু এগুলো হয়ে গেছে এটা কোনো প্রবলেম নাই, আমরা যা কয়েকদিন আছে যদি আমার মালিক আসতে চায় আমার মালিক এখানে আসবে, তুমি মন খারাপ করো না, মাঝে মাঝে তোমার সাথে এটা হবে। আমি তখন বলি যে তুমি কি মানুষ নাকি পশু, আমি না তোমার বউ, তোমার লজ্জা করে না? তখন সে আমাকে বলে যে লজ্জা করার কি আছে, তুমি ইউরোপ আমেরিকাতে দেখো, মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখো, তারা নিজের বউ হচ্ছে 10 জনের সাথে, এগুলো করলেও কোনো প্রবলেম নাই। আমি তখন তারে বলি যে সোহেল আমি ইউরোপের লোক না, আমি আমেরিকার লোক না, আমি বাংলাদেশের একটা মেয়ে, আমি বাংলাদেশের কালচারে বড় হয়েছি, তুমি আমাকে এই কাজগুলো তুমি আমাকে করাইতে পারো না। অ্যান্ড ও আমাকে বলে যে আমি যদি করাই তাহলে মানে আমার সাথে একটু খারাপ ব্যবহার করে, মানে তুই তাই করে ব্যবহার করে। আমি তখন দেখতে পাই যে ওর নির্যাতন আমার উপর বেড়ে যায়। অ্যান্ড একটা পর্যায়ে কথা আমার উপর হাত তোলে এবং প্রতি সপ্তাহে ও কী করে ওর মালিককে আমাদের বাসায় নিয়ে আসে। এভাবে যেতে যেতে প্রায় 2 মাসের মতো কেটে যায়। অ্যান্ড 2 মাস আমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারি না। আমি যতই বলি যে আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলবো, ও আমার আব্বা আম্মার সাথে কথা বলাই দেয় না, আমার কাছে কোনো মোবাইলে দেয় না। আমি বলি যে মোবাইলটা দাও, ও মোবাইলটা দেয় না। মানে আমি তখন মানে খুবই মন খারাপ করি যে আমার আব্বা আম্মা, তো আমি বলি যে আমার আব্বা আম্মা তোমাকে কল দেয় না? ও বলে না, তোমার আব্বা আম্মা আমাকে কল দেয় না, তোমার আব্বা আম্মা তোমার উপরে খুব রাগ। আমি তখন জিজ্ঞেস করি কেন আমার আব্বা আম্মা আমার উপরে তো রাগ কেন, আমি তাদের কি কোপালে বাড়ি দিয়ে আসছি? তখন ও আমার বলতেছে যেই নাটক করে আসছো ওই নাটকগুলো কি তোমার আব্বা আম্মা ভুলে গেছে? তুমি তোমার আব্বা আম্মার মনে প্রচুর কষ্ট দিছ। আমি তখন বলি যে সোহেল দেখো, আমি আমার ছেলেটার কসম করে বলতেছি, মানে আমি তোমাকে ডিভোর্স তো করবো না, আমি তোমার সাথেই সংসার করবো, যা হবার তা তো হয়ে গেছে, তুমি আমাকে দেশে পাঠাই দাও। এভাবে ওকে আমি যতই বারে বলি, বাট ও আমার কোনো কথাই শুনতেছে না। আমি খুব কান্নাকাটি করি, মানে প্রচুরভাবে কান্নাকাটি করি, বাট ও আমার কোনো কথা শোনে না। এইভাবে প্রায় আমি এখানে 6 মাসের মতো থাকি। অ্যান্ড 6 মাসের ভিতরে আমার সাথে প্রতি সপ্তাহে এই কাজগুলো করা হইতো। অ্যান্ড এই 6 মাস পরে একটা ভিন্ন রকম প্রবলেম আমি দেখতে পাই। একটা ভিন্ন রকম প্রবলেম বলতে 6 মাস পরে ও একদিন করে কি, একটা ইন্ডিয়ানি লোক নিয়ে আসে। অ্যান্ড আমাকে বলতেছে যেটা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। অ্যান্ড আমাকে বলতেছে তার ওয়াইফকে আমিও খুব ভালোবাসি, সে তার ওয়াইফ মাঝে মাঝে আমার বাসায় আসতো, এখন তুমি আসছো, আমি যদি তোমার ভাগটা তাকে না দিই তাহলে এটা কেমন দেখায়? আমি তখন তারে বলতেছি যেটা তুমি কী বলতেছো, সে তোমার বন্ধু, তুমি সোহেল প্লিজ, আমি খুবই কিছু বলি, বাট ও আমার কোনো কথাই শোনে না। ও আমার গায়ে প্রচুর পরিমাণ হাত তোলে, মানে আমার গায়ে হাত তোলে, আমাকে মারে, আমাকে এত মারামারে আমি ঠিক ভুলে বুঝতে পারবো না। জন্মের পরে মনে হয় না যে আমার বাবা মা কখনো আমাকে এইভাবে মারছিল, আমাকে প্রচুর পরিমাণ আমার শরীরে দাগ পর্যন্ত বসায় দেয়, আমাকে খুব মারে। আমার মনের ভিতরে বারবার একটা প্রশ্নই জাগে যে আমার সাথে এত কিছু হচ্ছে, আমার বাবা মা কি ব্যাপারগুলো কিছুই জানে না? আমার বাবা মা তো একটাবার আমার সাথে কোনো যোগাযোগ করার জন্য চেষ্টা করে না। আমি আমার বাবা মাকে যতই কিছু বলি, আমার বাবা মা আমার কোনো কথাই শোনে না। অ্যান্ড আমার বাবা মা আজ পর্যন্ত একটাবার আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করে না। আমার বাবা মায়ের উপর আমার প্রচুর পরিমাণে ঘৃণা জন্মায়। অ্যান্ড একটা পর্যায়ে ও কী করে ইন্ডিয়ান লোকটা নিয়ে আসে। অ্যান্ড ইন্ডিয়ান লোক নিয়ে আসার পরে ও যেভাবে সেমভাবে ওর মালিকের সাথে আমার সাথে যেগুলো করাইছে, সেমভাবে ইন্ডিয়ান লোক দিয়ে আমার সাথে এগুলো করায়। অ্যান্ড তখনও কী করে, মানে আমাকে ওই এলাকার একরকম খারাপ মেয়ে বানায় ফেলে। অ্যান্ড তখন আমি কী করি, ওর এভাবে যেতে যেতে একদিন ওর ইন্ডিয়ান মালিকটা, মানে ইন্ডিয়ান ছেলেটা যখন একদিন আসে, আমি ইন্ডিয়ান লোকটার পায়ে ধরে খুবই কান্না করি। লোকটা অনেক ভালো, আমি ওর পা ধরে খুব কান্নাকাটি করি। আমি বলি যে প্লিজ, মানে আমার সাথে খুব কান্নাকাটি করে বলি যে আমাকে একটু দেশে পাঠানোর ব্যবস্থা করে দেন। অ্যান্ড আমি লোকটার খুব কান্নাকাটি করে বলি যে দেখেন আমাকে বিয়ে করে আনছো, আমার সাথে এগুলো করতেছে। তখন ইন্ডিয়ান লোকটা, আমি কিন্তু তখন হিন্দি অতটা ভালো ক্লিয়ার বুঝতাম না, বাট আমি তখন টিভি দেখে একটু হিন্দি শেখার জন্য চেষ্টা করতাম। তো আমি আসলে যতটুকু বুঝি, ও আমাকে যতটুকু বুঝায়, মানে ওর বুঝানিতে আমি একটু করে বুঝতে পারি যে ও আমাকে এটা বোঝাচ্ছে যে আমার স্বামী নাকি প্রচণ্ড খারাপ। আমাকে বলতেছে যে তোমার স্বামী কিন্তু প্রচণ্ড খারাপ। আমি বললাম যে ও যদি এত খারাপ হয় তাহলে ও এখানে তো ব্যবসা
ব্যবসা বাণিজ্য কীভাবে করো, ওরা তো ব্যবসা বাণিজ্য আছে। তখন ইন্ডিয়ান লোকটা আমাকে মানে আমি জাস্ট ক্লিয়ার করে বুঝি না, বাট আমি ধারণা করি যে আমাকে এই কথাগুলি বলে যে আমার স্বামী নাকি ইন্ডিয়া মানে ইয়েতে সৌদি আরবে এই ব্যবসাগুলোই করে, ওর নাকি নারীর ব্যবসা আছে, নারীর ব্যবসা করে, এরকম নারীর ব্যবসা করে। আমি তখন মানে আরও যখন ডিটেলসে জানতে চাই উনি আমাকে আরও অনেক কথা বলে, কিন্তু আমি ওনার কথাগুলো ক্লিয়ার বুঝি না। এভাবে যেতে যেতে আমার দিনগুলো খুবই কষ্টে সৌদি আরবে কাটতে থাকে। অ্যান্ড একটা পর্যায়ে ও তখন আমাকে বলতেছে যে একটা বাঙালি লোক আসবে, তার জন্য একটু রান্নাবান্না করবো, আমাকে এটা বলতেছে। আমি তখন বলি যে বাঙালি কোন লোক আসবে? তো বলে যে বাঙালি একটা লোক আসবে, মানে ও আমাকে এমন করেই বলে যে একটা লোক আসবে, তার জন্য রান্নাবান্না করতে হবে। এগুলো বলার পর ও লোক নিয়ে আসে। তো আমি যখন বাঙালির কথা বলে আমার জীবনটা তো এমনিও শেষ অমনিও শেষ। আমার জীবনে তার অবশিষ্ট কোনো কিছুই নাই। আমি তো আত্মহত্যা করার জন্য শুধু অপেক্ষা করতেছি। আমি অনেক আগেই মরে যেতাম যদি আমার ছেলেটা না থাকতো। আমি আমার ছেলেটার মুখের দিকে তাকে আমি খুবই কান্না করি। আমি চিন্তা করি আমার ছেলেটার কোনো ভবিষ্যৎ নাই, আমার ছেলেটার জীবনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আমি আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে সব অত্যাচার অপমান সহ্য করে যাই, অ্যান্ড আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে বলি যে আল্লাহ, ও আল্লাহ, তুমি তো রাব্বুল আলামিন, তুমি তো দেখতেছো আল্লাহ আমার সাথে এগুলো কী হচ্ছে, এবং তোমার নবীর পবিত্র মাটিতে আল্লাহ তুমি তার বিচার করো। প্রতি রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি। এভাবে যেতে যেতে একজন বাঙালি লোকটাকে আমার বাসায় নিয়ে আসে। লোকটি একটু মধ্যবয়স্ক ছিল। আনার পরে লোকটা আমার রুমে আসার পরে আমি তখন লোকটাকে বলি যে আপনি কি আমাকে চিনেন? তো বলে যে না, আমি তো আপনাকে চিনি না। আমি বলি মানে আমি ওর কী হই এটা কি জানেন? তো বলে যে না, জানি না। তো আমি বললাম যে আমি ওর বউ হই, আর এটা ওর সন্তান। তখন ও বলতেছে কি বলেন, আপনি তার বউ? আমি বললাম হ্যাঁ, আমি তার বউ। পরে লোকটা আমাকে বলতেছে, লোকটার বাড়ি ছিল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া। উনি আমাকে বলতেছে যে এটা কী বলতেছেন, যে মানে আপনার স্বামী আপনাকে দিয়ে? আমি বললাম যে হ্যাঁ, ও এত বড় নরপিসাদ, মানে আপনি কি একটু মোবাইলটা দিবেন, আমি একটু বাংলাদেশে কল দিব। উনি আমাকে বলে যে ও তো আমার কাছ থেকে মোবাইল রেখে দিছে। আমি বলি কি বলেন, মোবাইল রেখে দিছে? মানে বলে হ্যাঁ, ও আমাকে বলছে যে আপনার কাছে গেলে মোবাইল নিয়ে যেতে পারবো না, আমার কাছ থেকে মোবাইল রেখে দিছে। আমি তখন বলি যে কত বড় পাষাণ মানুষ আপনি দেখছেন। তো আমি বলি যে আপনি আপনার ফোন নাম্বারটা একটু কাগজে লিখে দেওয়া যাবেন? তো বলে আচ্ছা ঠিক আছে। উনি আমাকে ওনার ফোন নাম্বারটা কাগজে লিখে যায়। লিখে যাওয়ার পর আমি তো ওনার পা ধরে খুবই কান্নাকাটি করি। আমি বলি যে দেখেন আমার সাথে এগুলো করতেছে, আমি আমার জীবনের গল্পটা সম্পূর্ণ ওই লোকটার কাছে বলি। বলার পরে লোকটা আমাকে বলতেছে ভাবি আপনি কান্নাকাটি করবেন না, আমি কিন্তু জানতাম না যে এটা আপনার মানে সে আপনার বউ। সে কিন্তু এখানে মানে সৌদি আরবে এই ধরনের ব্যবসাগুলোই করে। ওর এটা না, ওর আরও 14-15টা জায়গায় এরকম আড্ডা আছে, আড্ডার ভিতরে ব্যবসা করে, মানে খারাপ ব্যবসা করে। অ্যান্ড বিভিন্ন জায়গা থেকেও মেয়ে নিয়ে আসে, বাংলাদেশ, ফিলিপাইন, তারপর হচ্ছে বিভিন্ন ইন্দোনেশিয়াতা মানে নেপাল বা ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে মেয়ে নিয়ে আসে, মেয়েদের ব্যবসা করে। আমি তখন বললাম যে না, আমি না শুনলাম যে ওর গাড়ির গ্যারেজ আছে, তারপরে সুপার মার্কেট আছে, এগুলো কি? তখন উনি হাসতে হাসতে বলতেছে এগুলো কোনোটাই ওর না, এগুলো সব হচ্ছে ওর মালিকের, এগুলো সব ওর মালিকের, এগুলো ওর মালিকের, ওর কোনো কিছুই না। আমি বললাম যে ও যে আমাকে বললো যে এগুলো ওর, বলে যে না না, এগুলো কিছুই ওর না, এগুলো ওর মালিকের, ও এগুলো মাঝে মাঝে দেখাশোনা করে, মানে যায় মাঝে মাঝে বসে এরকম। আমি বললাম ও যে আমাকে বললো যে এখানে ওই দোকানগুলোতে নাকি ও কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। তখন ওই লোকটা আমাকে বলতেছে, হাইসা বলতেছে ওর ওই দোকানের ভিতরে 1 পয়সাও ইনভেস্ট নাই, ও এখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করে নাই। ব্যবসা বাণিজ্যগুলো কমপ্লিটলি হচ্ছে ওর মালিকের, ও শুধু মাঝে মাঝে ওইখানে গিয়ে একটু বসে, এছাড়া কিছুই না। আমি তখন চিন্তা করে হাই রে, ও তো আমাকে বলেছিল যে ওর মালিক নাকি ওর কাছ থেকে মানে ওর ব্যবসা বাণিজ্যগুলো নিয়ে যাবে, ওর দোকানপাটগুলো ওর কাছ থেকে নিয়ে যাবে। ও নিরুপায় এটা সে যে আমার সাথে এই কাজগুলো করছিল। তখন আমি লোকটাকে বলেছি আপনি যদি আমার জীবনটা বাঁচান তাহলে আমি বাঁচতে পারবো। তখন উনি আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, এখানে তো 3 তালা, আমি তো আর এখানে মানে উঠতে পারবো না, উনি তো সবসময় ঘরের ভিতরে তালা মেরে রাখে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করব। মানে তখন পাশাপাশি মানে এই বিল্ডিংয়ের পাশে আরেকটা বিল্ডিং একটু পাশাপাশি থাকে। তো আমাকে বলতে হচ্ছে আমি ওই বিল্ডিংয়ে করে আপনাকে একটা মোবাইল ফোন দিয়ে যাবো, আপনি জানালা তো খুলতে পারেন, তাই না? আমি বলি আমি জানালা খুলতে পারি। তো বলে যে জানালাটা খুললে আমি আপনাকে মানে জানালার কাছে এসে নক দেবো, আমাকে টাইম বলে দেবো, অমুক টাইমে আপনি থাকেন। তো যে টাইমটা আমাকে বলে, আমি তখন, উনি আমার সাথে কোনো খারাপ কাজ করে না, উনি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে যথারীতি উনি কী করে, আমার ওই দরজা এরকম টাইম অনুসারে উনি দরজা নক করার পরে মানে জানালা নক করে, পাশের বিল্ডিং থেকে একটা লাঠির মতো দিয়ে জানালা নক করে। তখন আমি জানালা খোলার পরে উনি তখন ওই বিল্ডিংয়ের ব্যালকনিতে থেকে উনি খুব কষ্ট করে সিম সহ একটা মোবাইল ফোন আমাকে মানে লাঠির মাথায় করে আমাকে দেয়। অ্যান্ড দেওয়ার পর আমি তখন নেওয়ার পর উনি বলে যে এখানে টাকা ঢুকানো আছে, মানে বাংলাদেশি সব কিছু আছে, আপনি চাইলে বাংলাদেশে ফোন করতে পারেন, মানে বাংলাদেশে ফোন করে কথা বলতে পারেন। তো আমি তখন কী করি, আমি তখন ওর নাম্বার
নাম্বারটা তখন আমি মানে ইয়েটা করি, তখন আমি সব কিছুর পরে মানে সর্বপ্রথম আমি আমার বাবাকে কল দিই। বাবাকে কল দিলে বাবা কলটা রিসিভ করে। বাবা তখন প্রচুর পরিমাণে কান্নাকাটি করে। আমি বাবাকে বলি যে বাবা তোমরা আমার জীবনটাকে এভাবে নষ্ট করলা। বাবা বলে কেন, আমরা তোর জীবন কীভাবে নষ্ট করলাম? আমি তখন বললাম যে তোমরা এতটা দিন আমার সাথে একটা বার কথা বললে না। আমার বাবা আমাকে বলতেছে কেন, তুই তো নাকি আমাদের সাথে কথা বলবি না, আমরা তো প্রত্যেক দিন তোর জামাইরে কল দেই, মানে তুই নাকি আমাদের সাথে কথা বলবি না, তুই নাকি আমাদের সাথে রাগ করছিস, তোর মা তোর জন্য কান্নাকাটি করতে করতে মরে যেতেছে, তোর বোনটা কান্নাকাটি করতেছে, আমি কান্নাকাটি করতেছি, মারে তুই এতটা পাশান কীভাবে হইলি? আমি বলি কে বলছে? আমি তো ওরে প্রত্যেক দিন বলি তোমার সাথে কথা বলার জন্য, ও তো আমাকে কথা বলাই দেয় না। আমাকে বলে যে না তোর জামাই তো আমাকে বললো যে নাকি তোর সাথে নাকি কথা হয় না। মানে আমি তখন বলি যে না এটা সম্পূর্ণ মিথ্যে কথা, ও খুবই বাজে টাইপের একটা লোক। আমি তখন আমার আব্বার কাছে ডিটেলস তো আর বলতে পারি না। আমি আমার আব্বাকে যতটুকু ইশারা ইঙ্গিতে বোঝানোর জন্য চেষ্টা করি, বাট আমার আব্বা ক্লিয়ার বুঝে যায়। আব্বা তখন আমাকে বলতেছে আচ্ছা তুই পাগলামি, মন খারাপ করিস না। আমি সব কিছু দেখতেছি, আমি সব কিছু দেখবো। আমি তখন আমার আব্বাকে বলি যে আব্বা তুমি যদি আমার জীবনটা চাও তাহলে তুমি আমাকে দ্রুত এই সৌদি আরব থেকে আমাকে বাংলাদেশে নিয়ে যাও, কারণ আমি এখানে থাকলে যে কোনো সময় মারাও যেতে পারি। বাবা প্লিজ আমাকে নিয়ে যাও। খুবই কান্নাকাটি করি অ্যান্ড খুব কান্নাকাটি করার পর বাবা আমাকে বলে তুই টেনশন করিস না। আমি বলি এই মোবাইলটা আমার কাছে এটা চুরি করে আসে, তুমি এই নাম্বার আমার কল দিলে আমি তোমার সাথে কথা বলতে পারবো। এরপর আমি কি করি, তখন ও আসে রাতের বেলায় ঘরে আসে। আসার পরে ও ওই দিন কিছু বলে না, অ্যান্ড এরপর দিন সকালবেলা ও যখন বাইরে যায়, বাইরে থেকে আসার সময় মানে প্রচুর পরিমাণ রাগারাগি করে। মানে রাগারাগির একটা পর্যায়ে আমাকে বলতেছে যে আমি তোরে এই করবো, আমি তোরে সেই করবো, তুই মানে আমাকে বলতেছে তোর কাছে মোবাইল আছে। আমি বললাম আমার কাছে মোবাইল, মানে আমার কাছে কই থেকে মোবাইল আছে? পরে বলে তোর কাছে মোবাইল আছে হারামজাদি, তুই মোবাইল বাইর কর। আমি বলি আমার কাছে কোনো মোবাইল নাই। তখনও কি করে আমার সাথে এরকম দস্তাদস্তি করতে করতে ও মোবাইল চেক করে। আমি বলি যে আমার কাছে কোনো মোবাইল নেই, আমি কোনো মোবাইল রাখি নাই। তখন ও চেক করে, বাট আমাকে চেক করে আর আমার কাছে মোবাইল পায় না। তখন এই মোবাইলটা অন্য একটা জায়গার ভিতরে লুকিয়ে রাখি খুব গোপনে। তো ও আর পায় না পায় বলতেছে যে আমি তোর উচিত শিক্ষা দিব, ঠিক আছে, উচিত শিক্ষা দিব। এটা বলার পরে ওই দিনে কী করে ও একটা ইন্দোনেশিয়ান লোক নিয়ে আসে, মানে ইন্দোনেশিয়ান লোক আমার রুমের মধ্যে নিয়ে আসে। ইন্দোনেশিয়ান লোক নিয়ে আসার পরে ইন্দোনেশিয়ান লোকটা আমার সাথে খারাপ কাজ করে। মানে লোকটা অনেক মানে ইয়ে ছিল। তখন ওই লোকটা করে কি, আমার ছেলেটা যখন কাঁদে, আমার ছেলেটা আর কী করে, ওই লোকটা কী করে আমার ছেলেটারে থাপ্পড় দেয়। মানে আমার ছোটো ছেলে তো, ওর ঠোঁট কেটে যায়, মানে ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। মানে মানে খুবই কান্না করে ছেলেটা। অ্যান্ড আমার ছেলেকে অনেক লাথি মারে, মানে ওর যখন ঠোঁট থেকে রক্ত বেরিয়ে যায় তখন আমার সাথে, আমার আর তো পৃথিবীর সম্বন্ধে কোনো কিছু জানার নেই। আমি তখন শুধুমাত্র মরার জন্য অপেক্ষা করতেছি, আল্লাহ আমার জানটা যখন নিয়ে যাবে তখন আমি বেঁচে যাবো। আমার ছেলে সন্তান আর কোনো কিছুর প্রতি আমার কোনো রকম আর মায়া ভালোবাসা নাই। তো একটা পর্যায়ে ও রুমে আসে, আসার পরে ইন্দোনেশিয়ান লোকটা তখন সোফার উপরে বসে থাকে। বসে থাকার পরে ওই ইন্দোনেশিয়ান লোকটার সাথে কী কথা বলে, অ্যান্ড কথা বলার পরে লোকটা ইন্দোনেশিয়ান ছিল না, উনি আফ্রিকান লোক ছিল। তো তখন ওই লোকটা মানে আমার ছেলেটা তখন ঠোঁট দিয়ে রক্ত বেরোতে, আমি ছেলেটা নিয়ে কান্না করতেছে। ও আয়সা বলতেছে কী ব্যাপার, ও মানে ছেলে কান্না করতে, ওর মুখ থেকে রক্ত বেরোচ্ছে কেন? তখন ও কী করে আমার ছেলেটাকে কোলে নেয়, মানে সোহেল কোলে নেয়, করে নিয়ে বলতেছে কী ব্যাপার, ওর ঠোঁট কাটা কেন? আমি বলি তুমি যে একটা পশু ঘরে ঢুকাইছো না, ওই পশু তোমার ছেলেরা থাপ্পড় মারছে। তো ও বলেছে কেন থাপ্পড় মারলো কেন? এটা বলার পরে ওই লোকটার কাছে ও যায়, গিয়া বলতেছে যে কী ব্যাপার, তুই ওরে থাপ্পড় কেন মারলি, এরকম থাপ্পড় কেন মারলি? এটা বলার পরে তখন ওই মানে আফ্রিকান লোকটা আমার মানে সোহেলের সাথে গরম হয়ে যায়। মানে দুজনের মাঝে প্রচণ্ড রকম ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে তখন ওই লোকটা সোহেলকে ঘুষি মারার পরে সোহেল কী করে, ওই লোকটাকে মানে ঘর থেকে একটা মানে ফল কাটার মতো একটা ছুরি আছে, মানে ফল কাটার, ওই ছুরিটা হাতে নিয়ে লোকটার কলার চাইপা ধইরা ও কী করে লোকটাকে ঘর থেকে বের করে ঘরের সামনে সিঁড়ির ভিতরে গিয়ে আমি তখন দরজা লক করে না, আমি তখন বের হই, মানে দরজাটা খুলে বের হওয়ার পরেই দেখতে পাই যে মানে ও কী করে ছুরি ওই লোকটার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। মানে ছুরি ঢুকিয়ে দেওয়ার পরে ও কী করে এখান থেকে দৌড়ে পালায়া যায়। তখন ওই বিল্ডিংয়ের আমি তখন ওই বিল্ডিং থেকে বাইরে আশেপাশে দু একটা বাসা আমি নক করার পরে আশেপাশের বাসা থেকে দু একটা মানে মানুষ বের হওয়ার পর ওনাকে পুলিশ ফোন করে আনার পরে আমি তখন আর পুলিশের সামনে যাইনি, আমি তখন লুকিয়ে থাকি। অ্যান্ড আমি তখন এরই মাঝে হচ্ছে ওই লোকটাকে ফোন করে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার ভাইটাকে ফোন করে, উনিও আসে। উনি সম্ভবত আমার আশেপাশে থাকে, উনি 2-3 মিনিটের ভিতরে চলে আসে। আসার পর আমি ওনাকে বলেছি এই ঘটনা এখন কী করা যায় আপনি আমাকে বলেন, এই ঘটনা। তখন উনি আমাকে বলে আপনি এখান থেকে আগে আপনি নিচে বাঁচেন। আমি বলি যে, তখন আমাকে বলতেছে আপনার পাসপোর্ট কোথায়? আমি বলি পাসপোর্ট কোথায় তা তো জানি না। তখন ওই লোকটাকে কিন্তু মানে আফ্রিকান লোকটাকে তখন পুলিশে নিয়ে যায়, মানে হসপিটালে নিয়ে যায়। তখন ওই লোকটা আমার সাথে আমার ঘরে ঢুকার পরে মানে ব্রাহ্মণবাড়িয়ার লোকটা আমাকে জিজ্ঞেস করতেছে পাসপোর্ট কোথায়? আমি বলি আমার কাছে মনে হয় যে পাসপোর্ট ডয়ার আছে। তখন ও ডয়ারটা কাটে, মানে অনেক কষ্ট করে ডয়ারটা কাটে, অনেক কষ্ট হয় ডয়ারটা কাটতে। ডয়ারটা কেটে ডয়ারের ভিতরে তখন আমার পাসপোর্টটা পায়, মানে আমার পাসপোর্ট, ওর পাসপোর্ট, মানে সবগুলো পাসপোর্ট। তখন ওই লোকটা কী করে, মানে আমার স্বামীর পাসপোর্টটা টান দিয়ে ছিঁড়ে ফেলে, মানে সোহেলের পাসপোর্টটা ছিঁড়ে আমার পাসপোর্টটা হাতে নিয়ে বলতেছে আপনি তাড়াতাড়ি আসেন। আমি
বলি যে কোথায় যাবো, বলে বেরিয়ে আসেন। তো দরজা নক করে আমাকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে উনি একটা ট্রাভেলে যায়, মানে ট্রাভেলে যেখানে ভিসা ইয়ে করা হয়। আমার মনে হয় যে সৌদি আরব আসার পরে এই প্রথম আজকে এত বছর পর আমি ঘরের বের হয়েছি। আমাকে তখন একটা কী করে উনি একটা টিকিট কাটে, আমার জন্য টিকিট কাটে ইমিডিয়েটলি, মানে আমাকে বলে যে আপনি বলবেন যে আপনার মা মারা গেছে, এটা বলবেন। তখন আমি বলি যে হ্যাঁ, আমি কান্নাকাটি করে বলি যে আমার আম্মা মারা গেছে। তখন ইমিডিয়েটলি অনেকগুলো রিয়াল লাগে, অনেকগুলো রিয়াল দিয়ে উনি আমার টিকিট কাটে। অ্যান্ড আমার কাছে মনে হয় 6 থেকে 6.5 ঘন্টার ভিতরে আমার ফ্লাইট করে ফেলে। উনি সাথে সাথে ইমার্জেন্সি আমাকে এয়ারপোর্টে নিয়ে আসি, এয়ারপোর্টে আমাকে পাঠিয়ে দিয়ে আমাকে বলতেছে বাংলাদেশে গিয়ে আপনি আমার এই নাম্বারে মিস কল দিবেন, আমি আপনাকে ফোন করবো। তো আমাকে যখন প্লেনে উঠাই দিয়ে আমি বাংলাদেশে নামি, এয়ারপোর্ট নামার পরে আমি একটা লোকের কাছ থেকে মোবাইল নিয়ে আমার আব্বাকে কল দিই। আব্বাকে বলি যে আব্বা আমি এয়ারপোর্টে আসি, আমাকে নিয়ে যাও। পরে আমার আব্বা তাড়াতাড়ি আসে, আব্বা খুব কষ্ট করে আসে। আব্বা যতক্ষণ পর্যন্ত আসে আমি এয়ারপোর্টের মধ্যে আমার বাবুকে নিয়ে বসে থাকি। আব্বা আসার পর আমাকে আব্বা বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর আমি তখন আব্বার মোবাইল দিয়ে সেই ব্রাহ্মণবাড়িয়ার ভাইটাকে কল দিলে আমি ওনাকে বলি যে এই ঘটনা, আমি ঠিকমতো আসছি, আব্বা আমাকে রিসিভ করছে। তখন উনি আমাকে বলতেছে যে আপনাকে আল্লাহ বাঁচাইছে, আপনি বাইচে গেছেন। আমি বলি কী বলতেছেন? বলে যে আপনাকে আল্লাহ বাঁচাইছে, আপনি বাইচে গেছেন। কারণ হচ্ছে আপনি যদি ওই সময় চলে না যাইতেন তাহলে আপনার জীবনও বাংলাদেশে যাইতে পারতেন না, আর আপনার স্বামী আর কোনো দিনও বাংলাদেশে যাইতে পারবে না, তাকে পুলিশ ধরে ফেলছে। আমি বলি কী বলেন, পুলিশ ধরে নিয়েছে? বলে হ্যাঁ, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, অ্যান্ড আপনাকেও পুলিশ ধরে নিয়ে যাইতো। কারণ পুলিশ মনে করতো যে আপনি আর আপনার স্বামী মিলে অবৈধ কাজ করেন। এটা আপনাকে কিন্তু পুলিশ শূন্য হয়ে খুঁজেছে। ওরা কিন্তু সিসি ক্যামেরায় দেখেছে যে এখানে একটা মহিলা আছে, বা ওই লোকটা, আমি বলি আফ্রিকান লোকটাকে মারা গেছে। তো উনি বলতেছে না, আফ্রিকান লোকটা মারা যায় না, আফ্রিকান লোকটা স্টেটমেন্ট দিছিল, অ্যান্ড আফ্রিকান লোকের স্টেটমেন্টে পুলিশ আপনাকে এসে বাসায় খোঁজ করছে। আমি যদি 10 মিনিট অপেক্ষা করতাম তাহলে 10 মিনিটের মধ্যে আপনি ধরা খেয়ে যেতেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে যাইতো, এবং আপনারও আপনার স্বামীর মতো অবস্থা হতো। যাই হোক, আমি বাবা মায়ের সাথে আসি। এভাবে যেতে যেতে আরও প্রায় 2 মাসের মতো কেটে যায়। অ্যান্ড 2 মাস পরে আমার প্রতিদিন প্রায় 2-1 দিন পরে ব্রাহ্মণবাড়িয়ার ভাইটার সাথে কথা হয়। 2 মাস পরে আমার ব্রাহ্মণবাড়িয়ার ওই ভাইটা আমাকে বলতেছে যে আপনার স্বামীর কী হয়েছে জানেন? আমি বলি কী হয়েছে? বলে আপনার স্বামীর 14 বৎসরের জেল হয়ে গেছে। আমি বলি 14 বৎসরে? বলে হ্যাঁ, 14 বৎসরে জেল হয়েছে। জেল বড় কথা না, 14 বৎসর পরেও বাংলাদেশে যাইতে পারবে কি না তারও সন্দেহ আছে, ওর জীবনটা এখানেই শেষ। আমি তখন খুবই কান্না, তখন আমি ছেলেটাকে বকি না, আমি আমার চোখে পানি চলে আসে। আমি আল্লাহর দিকে তাকে আমি আল্লাহকে বলি যে আল্লাহ, তুমি বিচার করে দিছ। আল্লাহর পবিত্র মাটিতে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, সেই পবিত্র মাটিতে আমি গভীর রাতে, যে সময় আল্লাহ প্রথম আসমানে থাকে, আমি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে বলেছি আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ নিজের হাতে বিচার করে দিছে। এরপর থেকে আমি আমার আব্বা আমার সাথেই থাকি। আর আমি আর ব্রাহ্মণবাড়িয়ার ভাইটা আমাকে মাঝে মাঝে কল দেয়, ওনার সাথে কথা বলি। অ্যান্ড এখনও আমি মাঝে মাঝে ওর ওর বাবা মা যে আছে, ওর বাবা মায়ের কাছে যাই। বাবা মায়ের কাছে গিয়ে আমার আব্বা আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমি ওর বাবা মাকে দিই, কারণ ওর বাবা মা চলার মতো কোনো টাকা পয়সা নাই। আমি আমাদের এলাকাতে একটা কিন্ডারগার্টেনে চাকরি করি। অ্যান্ড চাকরি করে যে টাকা পাই সে টাকা দিয়ে আমার সন্তানটাকে আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমি এখনও ওনাদেরকে, আমি কিন্তু ওকে ডিভোর্স করে দিয়েছি, বাংলাদেশে আসার পরে ডিভোর্স করে দিয়েছি। তারপরও ওই বৃদ্ধ বাবা মাগুলার মাঝে মাঝে আমি ওনাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করি। কিন্তু আমার এই ঘটনাটা আমি আজ পর্যন্ত আমার এই ঘটনাটা আমি কাউকে বলি নাই। আমার এলাকার কোনো মানুষকে আমি আমার জীবনের এই ঘটনাটা বলি নাই। এবং আমার যে চাচাতো ভাই ছিল পলাশ ভাইয়া, অ্যান্ড পলাশ ভাইয়া এখন ঢাকাতে একটা ভালো চাকরি করে, অনেক ভালো একটা চাকরি করে। অ্যান্ড পলাশ ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে এখনও কথা হয়। পলাশ ভাই এখনও বিয়ে করে নাই। আপন ভাই, আমার জীবনের ঘটনাটা আমি আল্লাহকে সাক্ষী করে বলি, আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই। পলাশ আমাকে এত ভালোবাসে, তারপর আমি পলাশকে বলি নাই। আমি শুধু আমার জীবনের ঘটনাটা আপনাকে বললাম, আপনি আমার জীবনের গল্পটা প্রচার করবেন। কেননা আমি আপনাকে এই কথাটা বলে রাখি, একটু ইন্টারভিউ করি, না করলে আপনি হয়তো বুঝবেন না। কারণ ইদানিং পলাশ আমাকে বিয়ে করার জন্য খুব প্রেশার দিতেছে। পলাশ বলতেছে আমাকে বিয়ে করবে, কিন্তু আমি ওর সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারবো না। আমার সাথে সৌদি আরবের মাটিতে কী হয়ে গেছে এটা আমি জানি। আমি আপনাকে কথাগুলো বললাম, আপনি যদি আমার জীবনের গল্পটা প্রচার করেন তাহলে আমি এটা আমার ফেসবুকে পোস্ট করব, আমার ফেসবুকে শেয়ার করব। অ্যান্ড প্রয়োজন আমি এটা মেসেঞ্জারে আমার চাচাতো ভাই পলাশের জন্য পাঠাবো। অ্যান্ড পলাশ যদি এটা পড়ে, পলাশ যদি এটা শোনে, তাহলে সে এটা শোনার পর যদি সে আমাকে মনে করে যে সে আমাকে বিয়ে করবে, তাহলে তাকে আমার বিয়ে করতে আপত্তি নেই। এই জন্য আপনি আমার জীবনের গল্পটা প্রচার করবেন। আপনার পা ধরে আমি রিকোয়েস্ট করে ভাই আমার জীবনের গল্পটা প্রচার করবেন। আপনি অনেক ভালো থাকবেন। আপনার জন্য আমার অপুরন্ত ভালোবাসা আপন ভাই, শ্রদ্ধা, সালাম আপনাকে। আসসালামু আলাইকুম।
দর্শক বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ, এত লম্বা একটা স্টোরি আপনারা আমার সাথে শুনেছেন। আমি গল্পটা আসলে মানে আমি শুরুতে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কারণ মানে অনেকে আসলে অনেকভাবে চিন্তা করবেন, অনেকে হয়তো চিন্তা করবেন যে এত খারাপ একটা স্টোরি আপন ভাই আপনি কীভাবে বললেন বা কীভাবে আপনি গল্পটা নিলেন। আসলে গল্পটা নেওয়ার পিছনে আমার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমি দেখি যে বেশিরভাগ বাবা মা হচ্ছে মানে পরীর বাবা মায়ের মতো কাজগুলো করে। মানে একটা ছেলে যখন বিদেশ থেকে আসে, মানে ছেলেটার যদি মোটামুটি টাকা পয়সা থাকে বা ছেলেটা একটু বিদেশে টাকা পয়সা ইনকাম করে, বা মানে ওই বিদেশি ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়, বা মানে দিয়ে দেয়। আর অথবা বিদেশি ছেলে বলে না, মানে বাংলাদেশেও যদি কোনো ছেলে টাকা পয়সাওয়ালা দেখে, মানে বাপ মা একটাবারের জন্য এই ছেলের ক্যারেক্টার সম্বন্ধে জানতে চায় না। আমি খুবই সারপ্রাইজ, একটাবারের জন্য এটা জানতে চায় না যে ছেলেটা কি তার পরিচয়, কি তার ব্যাকগ্রাউন্ড, এইটা জানার জন্য একটাবার চিন্তা করে না। ছেলের ব্যাংকে টাকা আছে, ওর এই আছে সে আছে, তখন মানে মেয়েটাকে তার হাতে তুলে। আরে ভাই, আপনি তো সেই মেয়েটাকে তার হাতে তুলে দিচ্ছেন যেই মেয়েটাকে আপনি মানে ভূতের মতো ল্যাংটা একটা মেয়েকে, পিচ্ছে একটা মেয়েকে, বিড়ালের মতো জন্মানো একটা মেয়েকে আপনি এত বড় মেয়ে বানাই দিচ্ছেন, এত বড় মানুষ বানাই দিচ্ছেন। ওই বিড়ালের মতো মেয়েটাকে যে আপনি এত বড় বানাইলেন, আপনার কত শ্রম তার পিছনে গেল, কত কষ্ট করে আপনি তাকে বড় করলেন। অথচ আপনার মেয়েটাকে আপনি অন্য কারো হাতে তুলে দেওয়ার জন্য একটাবার চিন্তা করবেন না যে আমি কার হাতে আমার মেয়েটাকে তুলে দিচ্ছি। ওই সমস্ত বাবা মায়েদের জন্য আমি আজকে পরীর জীবনের গল্পটা নিয়েছি এবং তাদেরকে শুনিয়েছি। আর পরী আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া অবশ্যই আপনি হচ্ছে গল্পটা প্রচার করলে যদি পলাশ আমার গল্পটা হয়তো শুনবে, আমি পলাশকে মেসেঞ্জারে পাঠাবো। পলাশ ভাই, আপনার কাছে আমার আসলে আমি জানি না যে আপনি শেষ পর্যন্ত পরীকে বিয়ে করবেন কি না, বা পরীকে আপনি আসলে এখানে বিয়ে করবেন। দর্শক বন্ধুরা, এখানে কিছু ব্যাপার আমি বলে রাখি, আমি এখানে অনেক কিছু হাইড করেছি। আপনাদের কাছে আমি ব্যাপারগুলো আগেই বলে রাখি। এখানে ঠিকানা থেকে শুরু করে অনেক কিছুই মানে সিক্রেট, এটা কিন্তু হাইড করা। আমি কিন্তু রিয়েল কোনো কিছু এখানে বলি নাই, অনেক কিছুই মানে রিয়েল ঠিকানাগুলো কিন্তু এখানে বলা হয় নাই। সো গল্পের খাতিরে যতটুকু বলা যায় আর কি, মানে যতটুকু স্কিপ করা যায় আমি স্কিপ করেছি, মানে ওনার সিকিউরিটি রক্ষাতে। আর গল্পের খাতিরে যতটুকু বলা যায় আমি ততটুকুই বলেছি। যাই হোক, আমি সেই প্রসঙ্গে ফিরে আসি পলাশ ভাইয়ের প্রসঙ্গে। পলাশ ভাই, যদি আপনি মনে করেন যে তাকে বিয়ে করবেন, আর অ্যাজ একজন মানে জীবনের গল্প বলা মানুষ, আর যে রিটার্ড আর যে হিসাবে বলতে পারি যে মানে আপনি পরীকে বিয়ে করলে খারাপ হবে না আপনার জীবন, আপনি পরীকে নিয়ে অনেক ভালো থাকবেন, আর মেয়েটা অনেক ভালো। এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে মেয়েটা আসলে অনেক ভালো। পরী তার জীবনে যে ধরনের স্টেটগুলো নিয়েছে বা যে ধরনের কাজগুলো পরী করেছে, এবং আমি বলবো যে আসলে সে নিতান্ত অনেক ভালো মনের মানুষ। নাজমিন জাহান পরী তার নাম। অ্যান্ড মেয়েটা আমার জন্য ছবি পাঠিয়েছিল, তার ছবিটাও দেখলাম, মাশাআল্লাহ মানে একদম নিপুণ হাতে বানাইছে আল্লাহ। মানে আমার কাছে মনে হয় যেন মানে তার নাকটা চোখটা মানে আল্লাহ যেন একদম হাতে বসায় দিছে, এত সুন্দর। আসলে পরীর মতো দেখতে সুন্দর। আমি প্রত্যেকটা বাবা মাকে আবারও রিকোয়েস্ট করবো যে আপনার সন্তানটাকে যার হাতে তুলে দিচ্ছেন, প্লিজ 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 তার সম্বন্ধে একটু ভালো করে খোঁজখবর নেবেন। আপনার তিল করে ঘোরা সন্তানটাকে আপনি এমন কোনো নরপিশাদের হাতে তুলে দিবেন না যে কিনা আপনার মেয়ের যে কিনা সোহেলের মতো হতে পারে, আপনার মেয়ের জীবনটাকে ঘুরে দিতে পারে, আপনার মেয়ের জীবনটাকে এভাবে খারাপ করে দিতে পারে। দর্শক বন্ধুরা, আমি বারবার বলি যে এই কথাগুলো আমি কিন্তু আমার অনেক অনুষ্ঠানেই কিন্তু আমি এই কথাগুলো বলি। আপনাদেরকে আমি একটা জিনিস বারবার বুঝিয়ে বলি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনারা প্রত্যেকটা কাজ করার পরে, যেমন পরী কিন্তু আমাকে শেষ পর্যন্ত বলেছিল তার বাবা কিন্তু মানে পুরোটা না বুঝলেও, মেয়ে যে সৌদি আরব থেকে বাবাকে বলছে, বাবা কিন্তু কিছুটা হইলেও বুঝতে পারছে। বাবা পুরো না বুঝলেও কিছুটা হইলেও বুঝতে পারছে, বাবা কিন্তু বুঝতে পারছে, বাবার বোঝা হয়েছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আর সোহেলের প্রসঙ্গে বলি, সোহেল ভাই একজন সৌদি আরব প্রবাসী। আসলে বাংলাদেশের প্রবাসীদেরকে আমি অনেক রেসপেক্ট করি, অনেক সম্মান করে ভালোবাসি, প্রবাসীর প্রতি আমার অন্যরকম ভালোবাসা। কিন্তু এরকম হাতে গোনা কয়েকটা সোহেলদের মতো লোকদের জন্য, হাতে গোনা কয়েকটা খারাপ মানুষের জন্য প্রত্যেকটা প্রবাসী কলঙ্কিত হয়। আপনি বিশ্বাস করবেন না, প্রবাসীরা সত্যি অনেক ভালো হয়, তাদের মাঝে কিছু প্রবাসী এত খারাপ হয়। আমি মাঝে মাঝে কিছু গল্প পড়াই, আমি প্রবাসীদের বিপক্ষের গল্পগুলো আসলে নিতে চাই না। আমি চাই না যে প্রবাসীদের প্রতি মানুষের একটা খারাপ ধারণা জন্মাক, এটা আমি চাই না। যার জন্য প্রবাসীদের গল্পগুলা, মানে প্রবাসীদের এগেনস্টে গল্পগুলো আমি নিতে চাই না। তারপরে এই গল্পটা নিলাম কারণ গল্পটা আমার হৃদয় স্পর্শ করেছে, এবং কিছু ব্যাপার এখানে আসলে মেয়েটার হেল্পফুল হবে মনে হলো, যেন মানে হয়তো তার উপকার আসতে পারে, এই জন্য আমি গল্পটা প্রচার করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সোহেলদের আল্লাহ হেদায়েত করুক। আল্লাহর পবিত্র মাটিতে আমি হাত তুলে আল্লাহর কাছে বিচার চেয়েছি, আল্লাহ বিচার করে দিয়েছে। আপনারা অনেকেই বলেন যে আল্লাহ নাকি শোনে না, আল্লাহ নাকি দেখে না, আল্লাহ নাকি বুঝে না। আল্লাহ দেখে শুনে বুঝে শুনে আল্লাহ কাজ করে। আল্লাহর বিচার অবশ্যই হয়, শুধু ধৈর্য।
ধৈর্য ধরে না, আপনাকে যে কষ্ট দিয়েছে আল্লাহর কাছে বলে যান আর ধৈর্য ধরে নেন। দেখবেন একদিন না একদিন সে তার বিচার দুনিয়ার মাটিতেই পাবে, এবং আল্লাহ সেটা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। টাটা ভাই।